কারোর যদি মনে হয় যে আমি শুধু জিম করব আর শুধু পার্লারে যাবো আর আমার স্কিনটা একদম চকচক চকচক করবে, তারপরে আমার ভীষণ সুন্দর দেখতে লাগছে, দারুণ দারুণ জামা পরে আমি এরকম করে চুল ফুল এড়িয়ে জেরিয়ে গিয়ে দাঁড়াবো, ব্লোয়ার দিয়ে হাওয়াটা দেবে, দারুণ লাগবে, আর কি অভিনয়, মানে তারপর যা বলবে করে দেবো, ওইভাবেই অভিনয়টা হয়ে যায়। তারপর আপনাকে দেখাই যায়নি, তো মানে তখন হয়তো দেখে মনে হচ্ছে এর বুঝি প্রচন্ড স্পিড এবং আমার খুবই আউট অফ প্লেস লাগতো, এখনো যে লাগে না তা না। আবার আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, দেখবে তুমি, যে কেউ নেমন্তন্ন করলে নেমন্তন্নটা রক্ষা করতে যেতে হয়। পারিশ্রমিক হিসেবে আমি একটা পার্কার পেন পেয়েছিলাম, সেটা বিশাল একটা প্রেশাস জিনিস ছিল আমার কাছে। তো কলেজটা যেহেতু একটা খুব মানে এলিট এবং পশ কলেজ, মানে তুমি যে খুব মানে একটা দাদাগিরিতে গেছে এটা নিয়ে পরের দিন কলেজে লাফালাফি হবে না। I've got something to tell you, তুমি আমাদের টিচার্স রুমে এসো, আমি সর্বনাশ কি করে ফেলেছি। আজ এর সাথে সম্পর্ক ছিল, কালকে ভেঙে গেল, পরশু আবার অমুকের সাথে ছিল, ওই জন্য ভেঙে গেল, তারপর 5 বছর পরে মনে হচ্ছে ওর সঙ্গে সম্পর্ক ভেঙেছিল। ঠিক আছে, যারা হ্যান্ডেল করতে পারেন ভেরি গুড, গুড ফর দেম। মাস্টার্স এর পড়া আমি পুরোটা পড়েছি এতে বসে বসে, মানে মেকআপ রুমে বসে শর্ট দিতাম এবং পড়াশোনা, কিছু করার নেই। এ বাবা হ্যাংলামও করছি, এটা মানে খুব বোকা বোকা শোনাবে, তুমি বোকামি বলবে না, আজকের দিনে দাঁড়িয়ে এটা বোকামি। তুই কাজ করছিস, বিখ্যাত মানুষদের সাথে ছবি দিচ্ছিস, প্রোফাইল পিকচার করছিস, যাতে তোকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। হয়তো সেটাও কোথাও একটা সাবকনসিয়াসে ছিল যে মেড ইট আ পয়েন্ট যে আমার বিখ্যাত লোকেদের সাথে ছবি দিতে হবে না ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার জন্য। এবার তোমার 5 মিলিয়ন ফলোয়ার, প্রত্যেকটা লোককে হলে নিয়ে আসতে হবে, তো কি সম্ভব? তো এরকম হয়েছে এবং সেই ছবিটা হয়তো কেউ দেখেনি, তার মানে সেই ইনফ্লুয়েন্সারের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেল না? তাকে তো মানুষ একটা ভাবে দেখে অভ্যস্ত এবং ওইভাবেই দেখতে ভালোবাসে। এডিটর জি বাংলার পডকাস্ট আড্ডা ঘরের নতুন এপিসোড নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন অতিথি হিসেবে, তিনি খুব চেনা মুখ, কিন্তু চেনা তবু চেনা নয়। আজকে আমাদের অতিথি অভিনেতা অমৃতা চট্টোপাধ্যায়। অমৃতা, তোমাকে স্বাগত আমাদের আড্ডা ঘরে। থ্যাংক ইউ সো মাচ। আমি এই ইন্ট্রোটা দিলাম কারণ আমার না তোমাকে সবসময় দেখে মনে হয়েছে, মানে স্ক্রিনে তোমাকে যখন দেখেছি, এটা বোধহয় একটা আলাদা মানুষ, আর ওই দিকে মানে খোলসের ভেতরে বোধহয় আরেকটা মানুষ আছে। তো সেই মানুষটাকে আমরা আজকে একটু জানার চেষ্টা করব, তোমার কাজ নিয়েও আড্ডা দেব। আমার মনে হয় তুমি কিছু ক্ষেত্রে না ভীষণ সংযমী, মানে তোমার কোনো তাড়া নেই, নিজেকে জাহির করার কোথাও পৌঁছানোর কোনো তাড়া নেই। এই ব্যাপারটা এই সময় দাঁড়িয়ে তোমার এটা মানে কি করে আসে? আমাদের কাজের ধরনটা যেটা, সেটা হচ্ছে, সেটা তো আর 5টা কাজের থেকে অনেকটা আলাদা। তো 5 বছর কাজ করলে তারপর তোমার একটা বিশাল বড় প্রমোশন হলো, তারপর প্রত্যেক 1.5 বছর 2 বছর অন্তর একটা করে প্রমোশন হলো, বিশাল তোমার পে প্যাকেজ বেড়ে গেল, তারপর তুমি এই কোম্পানি থেকে ওই কোম্পানিতে শিফট করে গেলে, সেখানে আরো খানিক দায়িত্ব বাড়লো, পে প্যাকেজ বাড়লো, মানে যেটা হয় একটা লিনিয়ার গ্রোথ আমি বলছি, সেইটা খুব নিশ্চিত লিনিয়ার গ্রোথ সম্বন্ধিত বেশ কিছু কিছু প্রফেশন আছে যেগুলো আমরা সবাই জানি। তো সেইগুলোর বাইরে এসে যখন কেউ কোনো প্রফেশন চুজ করে, স্পেশালি ইন দ্য ফিল্ড অফ আর্টস, এবার সেটা লেখালেখি হতে পারে, সেটা গান বাজনা হতে পারে, সেটা নাচ হতে পারে, সেটা অভিনয় হতে পারে, তখন সেইটার কিন্তু এরকম কোনো তোমার বাধা গত বা বাধা কোনো পথ নেই যে এইটা করে ওইটা করলে তারপর তোমার ওইটা হয়ে গেল, ওইটা যেই হলো তারপর ওইটা হয়ে গেল, ব্যাস তোমার লাইফ সেট হয়ে গেল। তো হ্যাঁ, এবার নিশ্চয়ই সময়টা একটা ব্যাপার, যে কত সময় ধরে কেউ কাজ করেছেন বা কাদের সঙ্গে কাজ করেছেন, সেই অভিজ্ঞতাগুলো এবং কাজ, সেই কাজের এক্সপোজার, পরবর্তী কাজ, তো এইভাবে একটা স্নোবল এর মতো তো ব্যাপারটা এগোয়। কিন্তু যেটা তুমি বললে যে তারা নিয়ে হয়তো মানে অনেকেই আমাদের কন্টেম্পোরারি সিনিয়র্স এবং আমাদের থেকে ধরো আরেকটু পরে যারা কাজ শুরু করেছে, এরকম মানুষজনের হয়তো একটা খুব আগ্রাসী মনোভাবে তারা কাজ শুরু করেছেন, করে এগিয়েছেন, কেউ ভীষণ আগ্রাসীভাবে কাজ শুরু করেছেন এবং প্রচুর জায়গায় দেখা যাচ্ছে, তারপর আর তাকে দেখাই যায়নি। তো মানে তখন হয়তো দেখে মনে হচ্ছে এর বুঝি প্রচন্ড স্পিড। তো সেইটা না, তুমি আজকে দাঁড়িয়ে আজকে স্পিডটা জাজ করতে পারবে না, তোমাকে 2 বছর 3 বছর 5 বছর পরে তুমি দেখবে যে ভীষণ স্পিডে শুরু করেছে, তারপর সে কোথায়, সে কি আছে আদৌ, তাকে কি দেখা যাচ্ছে? তো তখন তুমি দেখবে যে বা আমি দেখেছি যে প্রচুর স্পিডে যারা শুরু করেছেন বা প্রচুর গতি যারা পেয়েছেন
আর যারা ধরো একটু বেছে ধীরে কাজ করেছে, তারপর মেবি ধরো আমার যেহেতু 10 বছর হলো ছবিতে, তো সেক্ষেত্রে যে খুব বেশি ফারাক রয়ে গেছে এন্ড রেজাল্টে আমার সেটা মনে হয় না। তবে হ্যাঁ, এটা ঘটনা যে যেমন ধরো আমাদের প্রফেশনের, যে কোনো প্রফেশনেই আমাদের প্রফেশনের একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হলো নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিং এবং সেটার জন্য তোমাকে নানা ধরনের নেমন্তন্ন, ধরো মানুষের প্রিমিয়ার হলো কি, প্রিমিয়ারের সাকসেস পার্টি হলো কি, তার এমনি কোনো অনুষ্ঠান হলো কোনো নিউজ চ্যানেলের, তো সেইগুলোতে তোমাকে একটু যেতে হবে। মানে আমি খুবই রিলাক্টেন্ট ছিলাম এবং আমার খুবই আউট অফ প্লেস লাগতো, এখনো যে লাগে না তা না, কিন্তু আবার আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, দেখবে তুমি, যে কেউ নেমন্তন্ন করলে নেমন্তন্নটা রক্ষা করতে যেতে হয়। তো আমার মনে হয় সেটা নিজের যতটা সুবিধা, এমন না যে আমি নেমন্তন্ন রক্ষা করতে করতে আমি নিজেকে এক্সস্ট করে ফেললাম, সেটা মুখ্য হয়ে গেল। হ্যাঁ, তো কিন্তু কিছু কিছু যাওয়া প্রয়োজন। আর এটা যেহেতু মানে নেটওয়ার্কিং নির্ভর একটি প্রফেশন, তো সুতরাং সেটাকেও মাথায় রাখতে হবে। তোমার অভিনয়ে আসাটা কিভাবে, ওটা যদি একটু জার্নিটা যদি বলো শুরু থেকে। অভিনয়ে আসা কিভাবে, আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমাকে অনিন্দদা মানে চন্দ্রবিন্দুর অনিন্দদা তখন তারা বাংলাতে কাজ করতেন, এবং সেই চ্যানেলের জন্য একটা করে তোমার পুজোর আগে একটা করে ফিলার হচ্ছিল। দুর্গা এইভাবে হাঁটে, দুর্গা কি করছে, সরস্বতী কি করছে, লক্ষ্মী কি করছে, কার্তিক কি বলছে, গণেশ কি বলছে, 1-1.5 মিনিটে, যেটা সারাদিন ধরে চ্যানেলে চলবে পুজোর আগে পরে। তো তখন যেহেতু অনিন্দদা সাংবাদিকতাও করতেন, আমার যে অফিসে, আমার বাবাও সাংবাদিকতা করতেন সেই পত্রিকার অফিসে, তো সুতরাং সেই সূত্রে আমাকে চিনতেন। আমি ছোটবেলায় ওদের অনুষ্ঠান দেখতে গেছি বহুবার, এই গানটা খুব ভালো লাগলো, ওইটা ইত্যাদি ইত্যাদি। তো বললেন আমি এটা ডিরেক্ট করছি, তুই কি করবি? তো আমি বললাম যে হ্যাঁ, কি করতে হবে। তো ওই মা আমার সঙ্গে গেছিলেন, বাবা বোধহয় ছিলেন। গোটা একটা দিন ওই একটা পুরোনো রাজবাড়িতে শুট হয়েছিল, আর দুর্গার ক্যারেক্টারের কোনো ডায়লগ ছিল না। মানে দুর্গা প্রদীপ জ্বালাচ্ছে, আমার বয়কাট চুল, তখন খুবই ছোট, আমি 7-এ পড়ি। তো সেই দুর্গা প্রদীপ জ্বালাচ্ছে, গাছ কোমর করে শাড়ি পরেছে, কাশফুলের বন্দি হেঁটে যাচ্ছে ইত্যাদি। পারিশ্রমিক হিসেবে আমি একটা পার্কার পেন পেয়েছিলাম, সেটা বিশাল একটা প্রেশাস জিনিস ছিল আমার কাছে। তো প্রথম অভিনয় বলতে গেলে টেকনিক্যালি ওটা। এবার তারপর তো যেহেতু পাঠভবন খুব কালচারালি এনরিচড একটা ইনস্টিটিউশন, আর আমি গান গাইতাম, তো চিরকাল গানের দলেই ছিলাম। মানে হয় না, গানের দলের মেয়ে গানই করবে, নাচের দলের মেয়ে নাচ করবে, অভিনয়ের দলের মেয়ে, তো ওইটা সুইচ হতো না। যদিও আমি গান নাচ দুটোই ছোটবেলা থেকে শিখেছি, কিন্তু যে দলে তুমি পড়ে গেছো বা যে দলে, মানে ওই দলটাই রিপিট হচ্ছে। তো ঠিক আছে, পরবর্তীতে এবার মানে বাড়ির পরিবেশটা এরকম ছিল যে আমার মনে হয়েছিল যে 10টা-5টা চাকরি বোধহয় আমি করবো না, আমি বোধহয় একটা মানে আর্ট সংক্রান্ত কিছুই করব। তো সেরকমই আমাকে মানে বাড়ির লোকজনও উৎসাহই দিতেন। তো যে কারণে এবার সেটা গান হবে না, নাচ হবে না, অভিনয় হবে। পরবর্তীতে যখন ধরো আমার +2-তেও আমার গানটা অ্যাজ এ সাবজেক্ট ছিল, কলেজে জেভিয়ার্স, এবার কলেজে পড়াকালীন যেটা হতো যে কলেজের যে মিউজিক অ্যাসোসিয়েশন গুলো সামহাউ তাদের সাথে আমার খুব একটা পড়তো না, মানে তো আমি সেই কোনো মিউজিক ক্লাবের বা ড্রামা ক্লাবের অংশ ছিলাম না। তো কোনো একটা দুটোই হয়তো হচ্ছে, অডিশন ইত্যাদি দিলাম, বাট মানে আই ওয়াজ নট ভেরি কমফোর্টেবল উইথ দ্য গ্রুপ অফ পিপল হু ওয়ার দেয়ার। তো ঠিক আছে, এবার অভিনয়টা করতে খুব মানে একটা যে চাই কিভাবে করবো, তাহলে কি কোনো থিয়েটারের দলে যুক্ত হবো ইত্যাদি ইত্যাদি। এমন সময় কলেজকালীন একদম ফার্স্ট ইয়ারে বোধহয় ভর্তি হয়েছি, আমি দাদাগিরিতে সুযোগ পেয়েছিলাম। আচ্ছা, এমনি অ্যাজ এ পার্টিসিপেন্ট গেছিলাম, 3-4টে রাউন্ড খেলে বাড়ি চলে এসেছিলাম 4টে রাউন্ড খেলে। তো খুবই ছোট এবার, কিন্তু আমার মানে মজা হয়েছিল ওটা। আর আমার কলেজটা যেহেতু একটা খুব মানে এলিট এবং পশ কলেজ, মানে তুমি যে খুব মানে দাদাগিরিতে গেছে এটা নিয়ে পরের দিন কলেজে লাফালাফি হবে না। কিন্তু কোইন্সিডেন্টালি ধরো একটা শনিবার টেলিকাস্ট হয়েছে, আমি সেই সোমবার যখন কলেজে গেছি আমি পুরো বুঝতে পারছি যে কিছুটা হচ্ছে, দেয়ার ইজ আ বাজ গোয়িং অন। এরকম তো হওয়ার কথা না, মানে আমার কলেজটা ঠিক এরকম না। কি হয়েছে, এবার আমি, আমাদের যিনি এইচওডি ছিলেন তিনি খুবই একজন মিষ্টি মহিলা ছিলেন। তো সেই ম্যাম, এসডি ম্যাম আমাকে ডেকে বলছেন যে I've got something to tell you, তুমি আমাদের টিচার্স রুমে এসো। আমি বললাম সর্বনাশ, কি করে ফেলেছি এবার। বলছেন যে না, একটা ইন্টারেস্টিং কথা তোমায় বলার আছে। আচ্ছা আমি বলবো না, ভিপি বলবে।
আমি না ভাবছি যে এটা উত্তরোত্তর এই মানে অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে যে কি ভিপির ঘরে নিয়ে যাচ্ছে আমাকে। ভিপি বলছেন হাই ইউ ওয়েন্ট টু আ শো, এরকম দাদাগিরি হ্যাঁ না আমাদের কাছে আসলে একটা ফোন এসেছিল, ফোনটা করেছিলেন দিস ডিরেক্টর কল তরুণ মজুমদার। হ্যাঁ, বলে হিজ চিফ অ্যাসিস্ট্যান্ট কলড আপ, ওনারা তোমার দাদাগিরি দেখেছেন এবং উনি কিছু একটা কাজ করতে চলেছেন, তো বলেছেন যে তুমি যেন যোগাযোগ করে নাও, এই তো ওনার নাম্বারটা দিয়ে গেছে। আচ্ছা ওকে, ঠিক আছে, বাড়ি ফিরলাম। এবার যেহেতু বাবা দীর্ঘদিনের একজন নামকরা সাংবাদিক, তো বাবাকে উনি চিনতেন, অবভিয়াসলি ওখানে তো সেই পরিচয়টা কোনো এ নেই। তো মানে তোমার বাবার মেয়ে তুমি, এটা উনি বোধহয় জানতেন না? না না একদমই না। এবং উনি যেহেতু কলেজ নিয়ে, জেভিয়ার্স নিয়ে, সৌরভ জেভিয়ার্স এর কলেজ নিয়ে অনেক কথা হয়েছে, আচ্ছা, তো সেই কারণে ওনাদের যোগাযোগ করাটা খুব ইজি হয়েছে। তো খুব ভালো, আমি ওনার সঙ্গে দেখা করতে গেলাম বাবার সঙ্গে। তো উনি বললেন ও বাবা আপনার মেয়ে, আচ্ছা আচ্ছা হ্যাঁ না তাহলে কথাটা তো হলো চলো। উনি তখন দুর্গেশ নন্দিনী টেলি সিরিজ করছিলেন, তো বললেন যে এই আমি তো বুঝতে পারছি না কোন চরিত্র, তোমাকে আয়েশার জন্য নেবো না তোমাকে মূল অন্য চরিত্রকার জন্য নেবো, এই সেই হ্যাঁ না না আমাদের একটা অডিশন হবে, অমুক হবে তমুক হবে। আচ্ছা একটা কিন্তু জিনিস, সেটা হচ্ছে আমাদের টানা শুট হবে, আমরা পুরো শুট শেষ করে তারপর 1 বছর ধরে না 10 মাস ধরে টেলিকাস্ট করবো, তো টানা আগে শুটটা হবে, আচ্ছা এডিট করে তারপর টেলিকাস্ট হবে। তুমি কলেজে একটু কথা বলো, কারণ ডেট তো বুঝতেই পারছো আমাদের মাসে 25-26 দিন শুটিং হবে। আমি আবার সেই ভিপির কাছে ঘুরে ফিরে গেলাম কথা বলতে, তো ভিপি বললেন যে 25-26 দিন শুটিং হলে তুমি আর ক্লাস কখন করবে, ওয়াই ডোন্ট ইউ ড্রপ আ সেমেস্টার। ক্যাজুয়ালি বলে বললো থিঙ্ক অ্যাবাউট ইট। না ভাই আমি ফার্স্ট ক্লাস পাচ্ছি, আই ক্যান্ট ড্রপ আ সেমেস্টার। তো ওই কাজটা তখন করা হলো না। তুমি সোশিওলজি। তো ঠিক আছে, একটা সুন্দর কাজের অফার করা হলো না, ঠিক আছে, মানে কারণ এই দুটো কখনো অপশন হতে পারে না যে একটা সেমেস্টার ড্রপ করে, আর ভীষণ একটা সমস্যা হবে সেটা আমার। ঠিক আছে, হলো না। এবার আবার জেভিয়ার্সের যখন পড়া শেষ হবে এরকম করছে, ইতিমধ্যে ধরো বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে দেখা হয়তো কোথাও না কোথাও হয়েছে, বাট ওরকম কি করছো, আচ্ছা কলেজে পড়ছো ইত্যাদি ইত্যাদি, তুমি কি একাডেমিক্সে থাকবে হ্যাঁ না তা না। এবার ওই ফাইনাল আমাদের বছরের একটা ডিজার্টেশন, একটা রিসার্চ পেপার গোছে থাকতো, যেটার জন্য আমি বিভিন্ন মিডিয়া হাউস এবং সেলিব্রিটিদের ইন্টারভিউ করতে গেছিলাম। আচ্ছা, তো আমার মনে আছে যে বাবা হেসে বলেছিলেন যে আমি তোকে কারোর সঙ্গে যোগাযোগ করাচ্ছি না, নিয়ে যাচ্ছি না বলে তুই এটা এরকম সাবজেক্ট বেছেছিস যেখানে তোকে প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে ইন্টারভিউ নিতে হবে। আমি বললাম তা না ঠিক, কিন্তু ওই আর কি দেখা যাক। তো গিয়ে অনেকের সঙ্গে কথা টথা হলো, তখন আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউসেও গেছিলাম, তখন আমি গানের উপরে শেষ হয়েছে। তো উনি বললেন আচ্ছা তুমি কি বাবার মতো সাংবাদিক হবে, আচ্ছা তুই অভিনয় করতে চাস, হ্যাঁ তুই তো খুব বাচ্চা, আচ্ছা তুই তোর ফোন নাম্বারটা রেখে যা ইত্যাদি, কিছু ইন্টারেস্টিং অডিশন হলে আমরা ডাকবো। আচ্ছা, এবার এটা কলেজের থার্ড ইয়ার শেষ হলো, এবার হচ্ছে আমরা বাইরেরও পরীক্ষা দিচ্ছি। তো আমি টিসে পরীক্ষা দিলাম বম্বেতে, যেহেতু আমার জার্নালিজম মাসকমটা পাস সাবজেক্টে ছিল, সোশিওলজি অনার্স এটা পাস ছিল। আচ্ছা, তো টিসে জার্নালিজম মাসকম সেইটা আমি পেলাম প্রথম দফাতে, ওইটা ট্র্যাক করলাম, হায়দ্রাবাদ ট্র্যাক করলাম, সব বন্ধুরা কে কোন কলকাতার বাইরে কোন কলেজে যাবে সেই সব নিয়ে হচ্ছে। ইতিমধ্যে আমিও ভাবছি যে কি আছে হায়দ্রাবাদ, তাহলে কি হায়দ্রাবাদে চলে যাব পড়তে। আর কলকাতার মধ্যে আমার যে কয়েকটা পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তার মধ্যে যাদবপুরটাও ছিল মাস্টার্সের জন্য। এবার যাদবপুরের রেজাল্ট সবার শেষে বেরোয়, সবার রেজাল্ট বেরিয়ে গেছে, শুধু যাদবপুরটা বাকি। ভাবছি বুঝতে পারছি না কিছু, খুব লস্ট লাগছে। ইতিমধ্যে এনআইডিএস থেকে একটা ফোন এলো যে আমরা একটা সিরিয়াল করছি, 2 বোনের গল্প, তো আমরা ছোট বোনের জন্য তোমার অডিশন করতে চাই, তুমি কি ইন্টারেস্টেড। আমি বললাম যে হ্যাঁ মানে হ্যাঁ করতেই পারি। এবং যে কাস্ট মেম্বার্স ছিল, মানে অপাদি, অপরাজিতা আঢ্য থেকে শুরু করে দেবশঙ্কর হালদার, রূপা গাঙ্গুলি, সেখান থেকে ওনারা তোমাকে মনে রেখেছেন। হ্যাঁ মানে সেটা তো বেশি দিন আগে না, সেটা তো কয়েক মাস আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর তার আগেও একবার দেখা হয়েছিল, তখন আমি 11-12 পড়তাম আর কি। তো এবং বিশাল একটা কাস্ট আর কি, মানে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সবাই আর কি সেইটাতে আছে। তো আমি গিয়ে 1 দফা অডিশন দিলাম, এরকম 2-3 দফা অডিশন হয়েছিল, মানে চ্যানেলের লোকের সঙ্গে, হাউসের লোকের সঙ্গে, সবাই মিলে যেরকম হয় যে একটা ক্যারেক্টার, আমি কিছুই জানি না, আমাকে গিয়ে ব্রিফ দেওয়া হয়েছে, তারপর অডিশন হয়েছে, লুকসেট হয়েছে, মানে বেশ 3-4 দফার পর ফাইনালি যাদবপুরের রেজাল্ট বেরোলো, আমি যাদবপুরে পেয়ে গেলাম মাস্টার্সে। এবং ওখান থেকেও আমাকে জানানো হলো যে তুমি অডিশনটা ক্র্যাক করেছো, তো তোমাকে এই ছোট বোনের চরিত্রটা মানে দেওয়া হচ্ছে।
তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে যাদবপুর উড বি দ্য বেস্ট অপশন। এবং যাদবপুরে গিয়ে আমাকে একটা চিঠি দিতে হলো, কারণ মাসে 24 দিন শুটিং করবো। জেভিয়ার্সে তো আমাদের তোমার কি বলে অ্যাটেন্ডেন্সের জন্য নম্বর থাকতো, ইন্টারনাল মার্কস, সে যাদবপুরে থাকতো না। আমি এইচওডি এবং যারা মানে এক্সামিনেশন বিভাগের যারা প্রধান তাদের সঙ্গে দেখা করে চিঠি দিয়ে পুরোটা এক্সপ্লেন করতে হলো। আমি বললাম যে আই এম ভেরি কিন, মানে আমি ফার্স্ট ক্লাস পেয়ে এসেছি, আমি বুঝতে পারছি না, আই এম ভেরি কিন, আই ট্রাই মাই বেস্ট সমস্ত পরীক্ষাগুলো অ্যাটলিস্ট অ্যাটেন্ড করার, বাট আই ওয়ান্ট টু পারসিউ দিস অলসো। তো দে হ্যাভ বিন ভেরি কোঅপারেটিভ, যে কারণে গোটা প্রথম বছরটা আমি ওইভাবেই ক্লাস করেছি। আমার বন্ধুরাও খুব কোঅপারেটিভ, কারণ আমি যেতাম হয়তো ভাইভা আছে, প্রথম 2টো পিরিয়ড ভাইভা দিয়ে শুট করতে চলে গেলাম, এরকম। ইট ওয়াজ ভেরি রিগারাস। আর ওখানে আমার সেটে সবাই খুব খ্যাপাতো, কারণ মাস্টার্স এর পড়া আমি পুরোটা পড়েছি এতে বসে বসে, মানে মেকআপ রুমে বসে শর্ট দিতাম এবং পড়াশোনা কিছু করার নেই। কারণ আমাদের আমরা জেভিয়ার্সেও দেখেছিলাম 3 বছরে আমাদের 36টা পরীক্ষা ছিল, ইনক্লুডিং ভাইভা এবং রিটেন। যাদবপুরেও 2 বছরে প্রায় গোটা 20 পরীক্ষা তো বটেই, কারণ সেমেস্টার সিস্টেম। আমারও একটা জেদ ছিল যে তুমি দুটো একসঙ্গে করবে, নইলে অনেকের ক্ষেত্রেই হয় কি পড়াশোনাটা মানে যে যখনই ডিসাইড করে যে আমি অভিনয়ে আসছি তখনই পড়াশোনাটা ব্যাকসিটে চলে যায়। হ্যাঁ, না এটা বাড়ি থেকেও ছিল যে যা খুশি করো, মাস্টার্সটা অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে তোমাকে। আর আমার খুব একাডেমিক ফ্যামিলি, মানে বাবা মা দুজনেই খুব মানে হাইলি একাডেমিক্যালি কোয়ালিফাইড এবং কালচারালি টু। সো সুতরাং মানে আমার কোনো অপশন ছিল না, মানে কোনো দিন এসে হয়তো বলছি আর পাচ্ছি না, বলছে হ্যাঁ দেখো তুমি কিভাবে ম্যানেজ করবে। মানে কারণ মাস্টার্সটা ছাড়ার কোনো প্রশ্ন নেই, এটা তো তুমি ঠিক আছে এটা শুরু করেছো, কিন্তু ওটা করা যাবে না। তো ঠিক আছে, থ্যাংক গড আমাদের সিরিয়ালটা 1 বছরই চলেছিল। আর তারপর তো আমি ফুললি যে ঠিক আছে এবার চলো, কারণ এভাবে হবে না, মাস্টার্সটা শেষ করি তারপর দেখবো আর কোথায় কি অডিশন দেওয়া যায় বা এটা থেকে সুযোগ কি আসছে। কারণ যেরকম হয় না একটা সিরিয়াল করলেই তুমি পরপর অনেক সিরিয়ালের সুযোগ আসে। আমি বললাম আমাকে ক্ষমা করো, আমাকে পড়াটা শেষ করতে দাও, কারণ আমি বুঝেছি 1 বছরে যে কি পরিমাণ প্রেশার, এটা হবে না এইভাবে। তো যাই হোক পড়াশোনাটা শেষ হলো এবং মানে ম্যানেজ না মানে খুবই হাই ফার্স্ট ক্লাস নিয়ে আমি যাদবপুর থেকে পাশ করলাম। সো এইভাবে শুরু। বা মানে তার মানে তোমার বড় হয়ে ওঠে মানে স্কুল জীবনে তুমি কখনো ভাবোনি যে তুমি তোমার অভিনয়টাকে পেশা হিসেবে নেবে? ঠিক তা না, কারণ যখন অনিন্দদা আমাকে যখন 7-এ পড়ি, এবার আমি বলতাম, ওরা আমাকে বলতো যে তুই তাহলে কোনো থিয়েটার দলের সাথে যুক্ত হ, থিয়েটার কর, কারণ অভিনয়টা তো শিখতে হয় অনেক টেকনিক্যালিটিস। যে কারণে আমার মাস্টার্স এর পর মানে আমি মাস্টার্স করতে করতেই বুদ্ধদেব দাশগুপ্তর ছবিতে আনোয়ারের ওই 4 দিন শুটিং করেছিলাম, সেটা তো মাস্টার্স চলাকালীনই, তখন আমার পড়াশোনা শেষ হয়নি। পড়াশোনা শেষ হওয়ার পর আমি সোহাগদির কাছে একটা ওয়ার্কশপ করি, মাস 3-এর একটা থিয়েটারের ফরম্যাটেই ওয়ার্কশপ হতো। সেই ওয়ার্কশপটা না রিগারাস ওয়ার্কশপ, মানে শ্রমিক বন্দ্যোপাধ্যায়, সুদীপাদি সবাই সেখানে ক্লাস করাতে আসতেন, এবং সোহাগদি এবং ওনার যারা একদম চিফ কোর কমিটির লোকজন তারা। তো সেই ওখান থেকে প্রথম ট্রেনিংটা শুরু হলো। যেহেতু এবার অবশ্যই প্রথম সিরিয়ালের আগে তো আমাদের 1 মাস ধরে রিহার্সেল হয়েছিল। রিহার্সেল মানে একটা বড় ওয়ার্কশপ হতো, আমরা রোজ এনআইডিয়াজের অফিসে যেতাম, অরিন্দম দা এবং আরো মানে এক্সিকিউটিভ প্রডিউসার যারা ছিলেন, কাস্টিং এর যারা দেখতেন তাদের কিছু, কারণ হঠাৎ করে যা অভিনয় করো ওটা তো বলা যায় না। তো সেখানেও একটা আমাদের 1-1.5 মাস একটা রিগারাস ওয়ার্কশপ হয়ে তারপর আমরা ক্যামেরা ফেস করেছিলাম। এবং অবশ্যই এইটা শেষ হওয়ার পর তো এইটা করে তারপর শুরু হলো, মানে আমার ধরো প্রথম ছবি সে অর্থে হচ্ছে আমাদের জানলা দিয়ে বউ পালালো অনিকেত দার, যেটা 14 সালে আমরা ধরো মার্চ-এপ্রিল নাগাদ শুটিং করলাম, আমাদের রিলিজ হলো অক্টোবর-নভেম্বরে। সো বেসিক্যালি এন্ড অফ অক্টোবর 2024 মানে মাই জার্নি অ্যাজ আ ফিল্ম অ্যাক্টর স্টার্টেড। বাহ। অন্য বসন্ত কি তার পরের ছবিটাই? অন্য বসন্ত 15-এ। আচ্ছা, 2015-এ। এবং আবার কোইন্সিডেন্টালি প্রযোজনা সংস্থা ছিলেন এনআইডিয়াজ। আচ্ছা, হ্যাঁ। কারণ যে 3টে জি বাংলা অরিজিনালস করেছিলাম তার মধ্যে 2টোরই বোধহয় প্রযোজক ছিল আমাদের এনআইডিয়াজ থেকে, ভেঙচি, লোডশেডিং এবং হচ্ছে আমাদের এইটা অন্য বসন্ত আগে, তারপর বাকি দুটো।
আচ্ছা, এই যে তুমি বলছিলে অভিনয়টাকে ক্যারিয়ার হ্যাঁ। করার আগেই তুমি রিগরাস ট্রেনিং এর মধ্যে দিয়ে গেছো, ওয়ার্কশপ করেছো, সেটা কি এখনো সবাই করেন? মানে ওই জার্নিটার মধ্যে দিয়ে যে যান মাস্ট এটা আমাদের ইন্ডাস্ট্রিতে, নাকি মানে এটা ছাড়াও চলে আসছে মানুষ? না, সে তো বটেই। মানে দেখো, একজন কে কিভাবে তার পেশাটাকে বা তার কাজটাকে অ্যাপ্রোচ করবে এটা তো খুবই ইন্ডিভিজুয়ালিস্টিক। মানে ধরো তুমি একটা পডকাস্ট করতে আসার আগে সেই মানুষটার সম্বন্ধে, তার কাজ সম্বন্ধে পড়াশোনা করে আসছো। এরকম লোকজন কি নেই যারা পডকাস্ট করতে আসছেন তারা জানেনই না? কি প্রশ্ন করবেন? হ্যাঁ হ্যাঁ। তো তোমার মানে এরকম তো কোনো ব্ল্যাঙ্কেট ট্রুথ নেই। আমি ধরো বলছি তোমাকে, তুমি যে এই একটা ওয়ার্কশপের মধ্যে দিয়ে গেছো খুব সিনসিয়ারলি, তুমি তোমার একাডেমিক্সটাকেও খুব মানে সিনসিয়ারলি নিয়েছো, তারপরে অভিনয়টাকেও খুব সিনসিয়ারলি নিয়েছো। এই সিনসিয়ারিটিটাকে কি কোথাও মানে দাম পাওয়া যায়? আমি না জানি না। আমি আমার মনে হয় যে আমার কাছে যখন কোনো কাজ আসছে সেটা আমার তরফ থেকে যতটা 100% দিয়ে করা সম্ভব আমি সেটা করব, বা সেটার জন্য যতটা প্রিপারেশন নেওয়া সম্ভব সেটা আমি পরীক্ষাটা প্রিপারেশন নিয়েই দিতে ভালোবাসি চিরকাল। মানে ওইটা একটা মানে আমি জানি না পেপারে কি আছে কি এসছে, আমি জাস্ট গিয়ে বসে পড়লাম তারপর হয়ে গেল, এটা আমার জীবনে আজ অব্দি কোনোদিন ঘটেনি, কোনোদিনও হয়ে যায়নি কিছু। সো প্রত্যেকটা কাজেরই একটা প্রিপারেশন আছে, এবং আমাকে যদি কোনো চরিত্র অফার করা হয় বা যদি কোনো কাজ পাই যেটার আগে হয়তো তোমার 4 দিন সময় আছে, 5ম দিন থেকে শুটিং শুরু, তুমি হয়তো আগে 3 দিন পেয়েছো, তো সেই 3 দিনের মধ্যে আমাকে দেখতে হবে টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি আমি কতটা স্ক্রিপ্টটা নিয়ে প্রিপেয়ার করতে পারি। দ্যাট ইজ মাই প্রসেস। মানে যে কোনো কাজের ব্যাপারে এটা তো একটা বেসিক অনেস্টি, তুমি বিশ্বাস করো যে আমার মনে হয় মানে এটা আমার প্রসেস, তার মানে এটা এবিসিডি প্রসেস হতে হবে তা না। মানে হতেই পারে অনেকে হয়তো তারা এতটাই অভিনয় এটা তাদের সেকেন্ড নেচার হয়তো, বা দীর্ঘদিনের হয়তো অভিজ্ঞতা সম্পন্ন যারা হয়তো তারা মানে ওয়ান সেট টু আনাদার সেট তারা এরকম ভাবে সুইচ করতে পারেন, সেটা তো তাদের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের কাজ করার ফলে সেটা তারা পেরেছেন। তো তাদের কথা বাদ, তাদের কথা ছেড়ে দিলাম, তাদের সঙ্গে তুলনাতেই আসবে না। এবার ধরো তুমি বলছো আমাদের কন্টেম্পোরারি বা পরবর্তীতে, এবার দেখো সেটা একটা পুরো ইন্ডিভিজুয়ালিস্টিক ব্যাপার। মানে কারোর যদি মনে হয় যে আমি শুধু জিম করব আর শুধু পার্লারে যাবো আর আমার স্কিনটা একদম চকচক করবে, তারপরে আমার ভীষণ সুন্দর দেখতে লাগছে, দারুণ দারুণ জামা পরে আমি এরকম করে চুলফুল এড়িয়ে গিয়ে দাঁড়াবো, ব্লোয়ার দিয়ে হাওয়াটা দেবেন, দারুণ লাগবে, আর কি অভিনয়। মানে তারপর যা বলবে করে দেবো, ওইভাবেই অভিনয়টা হয়ে যায়, তাহলে যায় ভেরি গুড ফর দেম। মানে লেটস নট বি জাজমেন্টাল, দ্যাটস গুড ফর দেম। হয়তো ওই পদ্ধতিতে তাদের কাজটা হয়ে যাচ্ছে। এবার যদি কোথাও তারা ফল্টার করেন বা করছেন, তখন তারা হয়তো ওয়ার্কশপ করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন। কারণ এমন নয় যে জীবনে একটা ওয়ার্কশপ করলে বাস তোমার সব সেট হয়ে গেল, তো তারপরেও রোজ ওয়ার্কশপ করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামনে তোমার কি কি কাজ আসছে বা কাজ হয়ে গেছে, রিলিজ হয়নি? আচ্ছা, প্রথমে থিয়েট্রিক্যাল রিলিজের কথা বলি। একটা ছবি করেছি আমরা 3টে বিখ্যাত ভূতের গল্প নিয়ে। সেই ছবিটার নাম ভূতপূর্ব। কাকলি ঘোষ এবং অভিনব মুখার্জি এই দুজন ডিরেক্টর ডুও হচ্ছে ডিরেক্ট করেছেন। তো সেইখানে 3টে বিখ্যাত গল্প আমরা যেমন মণিহারা করেছি, আমি আর সত্যমাছি। এছাড়াও ছবিতে অন্যান্য চরিত্র, সপ্তর্ষি দা আছেন, তারপর আমাদের রূপাঞ্জনা দি আছে, সুহত্র আছে, তারপর হচ্ছে আমাদের সন্দীপ্তা দি আছে। ঠিক আছে, এরকম একটা কাস্ট। এই ছবিটা থিয়েট্রিক্যাল রিলিজ হবে এই গরমে, তো তার প্রমোশন এবার শুরু হবে, সেটা একটা কাজ। আরেকটা ছবি আমরা অনেক বছর ধরে সেই ছবিটার পোস্ট প্রোডাকশন এবং শুট সব চলছে। সেই ছবিটার নাম চাবিওয়ালা, সেটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেতে নেটপ্যাক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল এবং প্রায় গোটাকুড়ি ফেস্টিভ্যালে ট্রাভেল করেছে। ফিপ্রেসির সারা ভারতবর্ষের সেরা 50টা ছবির মধ্যে ছিল। তো সেই ছবিটাও রিলিজ করবে এই গরমে। এই দুটো হচ্ছে থিয়েট্রিক্যাল রিলিজ ইমিডিয়েটলি। একটা ছবি করেছিলাম আমরা, যেটা তোমার 2023-এ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ রটারড্যামে অফিসিয়াল সিলেকশন হয়েছিল, নক অন দ্য ডোর। আমি, আদিল হোসেন, নাসিরজি, রত্নাজি, ইমাদ। তো সেই ছবিটা আমাদের দুটো স্ক্রিনিং হলো। তো সেইটা আইদার থিয়েট্রিক্যাল রিলিজ করবে অথবা কোনো ওটিটিতে যাবে, কারণ ওটার ফেস্টিভ্যাল ট্রাভেলটা চলছে এখন এবং প্রাইভেট স্ক্রিনিংস গুলোও হচ্ছে। এই 3টে হচ্ছে থিয়েট্রিক্যাল রিলিজ। একটা ওয়েব সিরিজ হয়ে রয়েছে, সেটা আসার কথা। তো এরকম মোটামুটি গোটা 4-5 কাজ হয়ে রয়েছে, যেগুলো
আসবে আসবে করছে, রিলিজ করবে করছে, বা প্রমোশন শুরু হবে। বাহ বাহ। আচ্ছা, তোমার সমসাময়িক হ্যাঁ। যারা, তাদের মধ্যে কলকাতায় বেস আছে এরকম অভিনেতা অভিনেত্রীদের কাছে তোমার একটা জিনিস খুব ঈর্ষণীয় তাদের কাছে, সেটা হচ্ছে তোমার সহ অভিনেতাদের তালিকাটা। মানে তুমি সৌমিত্র চট্টোপাধ্যায়, নাসিরুদ্দিন শাহ, আদিল হোসেন, রত্না পাঠক, নন্দিতা দাস, মানে যে নামগুলো বলছি, এই নামগুলোর সঙ্গে তুমি স্ক্রিন শেয়ার করেছো, এইটাই মানে তোমার সিভি কে একটা অন্যভাবে, থ্যাংক ইউ, এইটাই তোমার সিভিটাকে অনেক বেশি যেন মানে গুরুত্ব দেয়। মানে তো এটা নিয়ে তুমি কিছু একটা বলো। টাচউড, আমার সহ অভিনেতা ভাগ্য হয়তো ভালো, কারণ শুধু যে সমস্ত নামগুলো বলছো তুমি, অবশ্যই সে সমস্ত নামগুলো, এবং কলকাতাতেও আমি যাদের সঙ্গে কাজ করেছি অধিকাংশই, আমি বলবো যে 70 to 80% অফ দেম, তারা খুবই ভালো অভিনেতা, এবং শুধু ভালো অভিনেতা হলে চলে না, তারা খুব ভালো সহ অভিনেতা। তো সুতরাং তাদের সঙ্গে কাজটা একটা খুব সুন্দর এক্সচেঞ্জ হয়েছে। তো সুতরাং ধরো অফ লেট নলিনীকান্ততে কাজ করলাম, ইন্সপেক্টর নলিনীকান্ত 2 রজতাবদার সঙ্গে। রজতাবদার প্রচুর কাজ আমরা দেখেছি, ছোটবেলা থেকে দেখেছি, কিন্তু রজতাবদার সাথে কোনোদিন কাজ হয়নি। তো এই প্রথম একসঙ্গে কাজ করলাম, এবং মানে দারুণ ইন্টারেস্টিং একটা চরিত্র রজতাবদাও প্লে করেছেন, আমার চরিত্রটাও একটা ততোধিক কঠিন চরিত্র। তো এটা খুব সুন্দর এক্সচেঞ্জ হয়েছে, এবং অনেক সিন আমরা আলোচনা করতে পেরেছি। রজতাবদা বলছেন, আমি না এখানটা ভাবছিলাম তুই কিরম ভাবে ভাবছিস, দেখ আমি ভাবছিলাম ওই চরিত্রটা, মানে শুধু নিজের চরিত্রটা না, অন্যের চরিত্রটা নিয়েও যে ইনপুট দেওয়া, এইটা একটা খুব দারুণ বিষয়। বা ধরো তারপরে আমার একটা ওয়েব সিরিজ রিলিজ করলো প্ল্যাটফর্ম 8 এর জন্য, দুগ্গা দুগ্গা বলে, সেইটাতে আমার সঙ্গে বাদশাদা ছিলেন। বাদশাদা দারুণ অভিনেতা। তো সুতরাং ওই একটা অদ্ভুত বাবা মেয়ের টানাপোড়েনের গল্প, সেই গল্পটাতে যে স্ট্রেনটা এবং কখনো বন্ডিং, সেইটা করতে সুবিধে হয়েছে, কারণ সঙ্গের যে অভিনেতা তিনি খুব অভিজ্ঞতা সম্পন্ন এবং খুব ভালো সহ অভিনেতা। তো আর অবশ্যই যে সমস্ত নামগুলো তুমি বললেন, মানে বিট সৌমিত্র চট্টোপাধ্যায়, নাসিরুদ্দিন শাহ, রত্নাজি, নন্দিতাদি, ওদিকে অভয় দেওল, আদিল হোসেন, তো এরা সব এক একজন এতই বিশাল বিশাল অভিনয়ের রথী মহরথী, যে এইগুলো সব বাকেট লিস্টে থাকে আমাদের, যে আচ্ছা কোনোদিন যদি হয়। তো এবার যখন হয়েছে সেই অভিজ্ঞতাগুলো দারুণ, আরো ভালো, কারণ এই যে কটা নাম বললাম তারা কেউই খুব একটা মানে বিশাল এয়ার বা বিশাল একটা কিছু ব্যাগেজ নিয়ে সেটে আসেন না। তাদের প্রচুর ব্যাগেজ থাকার সমূহ সম্ভাবনা এবং সমূহ কারণ রয়েছে, কিন্তু তারা সেটে ব্যাগেজটা নিয়ে আসেন না, কারণ এমনি তারা জানেন যে তারা সেটে এলে তাদের যে এত কাজ দেখা আমাদের, তো সুতরাং একটা হয়তো উল্টো দিকের অভিনেতার একটা আড়ষ্টতা বা অসুবিধে হতে পারে, তো সেটা না হওয়ার জন্য যতটা করা যায় ততটাই তারা করেন। তো মানে সেইটা আমার মনে হয় একটা বিশাল বড় অভিজ্ঞতা এবং প্রাপ্তি, এবং যেটা এনাদের এত ভালো অভিনেতা তৈরি করেছেন এবং এত বছর ধরে এনারা কাজ করে যাচ্ছেন, আমার মনে হয় এই বিষয়টা থাকার জন্য। কারণ যদি তিনি গিয়ে তার সহ অভিনেতার সঙ্গে সহজ না হতে পারেন, বা তাকে কিউ না দেন, বা নিজের সিনটা নিজের অ্যাঙ্গেলটা হয়ে যাওয়ার পর উঠে চলে যান উল্টো দিকের লোকের কিউটা না দিয়ে, তো সেইটা তাতে আমরা হয়তো কিছু মনে করবো না, না করলেও চলে, কিন্তু করলে তখন মনে হয়, এবং ওনারা, আমরা বিশাল হা হা করছি, ওনারা বলছেন যে এত অবাক হওয়ার কি আছে, মানে এটাই স্বাভাবিক। মানে নাসিরজিও বলেছেন যে আমি তো 48 বছর ধরে অভিনয় করছি, আমি আজ অব্দি জীবনে কোনোদিন কোনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কিউ দিয়েছে আর আমি ইমোট করতে পেরেছি, আমি এটা পারিনি। তো আমি চাইবো না যে আমার সহ অভিনেতা চলে গিয়ে তার জায়গায় একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্ক্রিপ্ট দেখে দেখে কিউ দিক। তো আমি যেটাতে আমি কমফোর্টেবল নই সেটা আমি আমার সহ অভিনেতার সাথে করবো কি করে? তুমি ছোট ছোট জিনিসগুলো বললে, আমি এটাই ভাবছিলাম কথা বলবো এটা নিয়ে। না, এবং আমার মনে হয় এগুলো তো বটেই, এবং এরা সবাই না ভীষণ ইনটিউটিভ, মানে ভীষণ ইনটিউটিভ, যেটা একজন অ্যাক্টরের প্রধান একটি অস্ত্র। তো কারণে সেটে এসে না সেটটা মানে একবার 5 মিনিট বসে ওনারা পড়ে ফেলতে পারেন যে কে কিরকম, কে খুব লাফাচ্ছে, কে হয়তো কোনো কাজ দেখেনি, একটা সিনেমা দেখেছে, দেখি মানে এমন ভাব করছে যেন উইকিপিডিয়া থেকে পড়ে এসছে। তো ওদের না ওটা পড়ে নিতে 2 সেকেন্ড লাগে, যে কারণে দীর্ঘ একটা যদি শুটিং শিডিউল হয়,
হয়তো প্রথম দিন ওনারা বুঝতে দিলেন না, দ্বিতীয় দিনে বুঝতে দিলেন না, এবার কেউ যদি খুব ইন্ট্রুড করে বা কেউ যদি মানে যেটা সে নয় সেটা দেখানোর চেষ্টা করে, তখন ওনারা খুব চট করে বুঝে যান এবং হয়তো একটা শব্দ বললেন বা দুটো কিছু বললেন, দুটো শব্দে হয়তো খুব মৃদুভাবেই কিছু একটা বললেন, তো যাতে তাদের লম্পজম্পটা বন্ধ হয়ে যায়। কিন্তু আবার এটাও ওনারা বুঝতে পারেন যে কেউ জেনুইনলি হয়তো তাদের কাজ প্রচুর দেখেছে, বা কেউ হয়তো জেনুইনলি খুব ইন্টারেস্টেড, বা জেনুইনলি হয়তো নিজের কাজটা নিয়ে ভাবছে বা নিজের সিনটা ডিসকাস করতে চাইছে বা সেটা বেটার করতে চাইছে, সেক্ষেত্রে ওনারা যতটা হয়তো এফর্ট দেওয়ার কথা তার থেকে অনেকটা বেশি এফর্ট দেন। কারণ এরা সবাই ভীষণ ভালো অভিনয়ের শিক্ষকও, মানে অনেকেই তো, যেমন আদিল্লা থেকে শুরু করে নাসিরজি, রত্নাজি, এনারা তো অভিনয় শিখিয়েওছেন, এখনো শেখান, ওয়ার্কশপস করান, এবং যতটা এরা অভিনয় করতে ভালোবাসে তার থেকে অনেক বেশি বোধহয় সেই ট্রেনটা করতে বেশি ভালোবাসেন। যে কারণে মানে এরকমও হয়েছে কোনো একদিন হয়তো আমাদের সিনের চাপ কম আছে, আমরা মানে সেদিন আমরা দুজনই ছিলাম, আমি আর তোমার ইমাদ, আমরা দুজনে মিলে হয়তো আদিল্লার সাথে কোনো একটা সিন কিছু একটা নিয়ে ডিসকাস করছি, বা সকালে আমাদের ডে লাইট প্যাক আপ হয়ে গেছে, আবার সন্ধ্যেতে সিন, সারাটা দিন অনেকটা সময় আড্ডার জন্য পড়ে আছে, তো প্রায় একটা মিনি ওয়ার্কশপ গোছের হচ্ছে আমাদের আর কি। তো এইগুলো সত্যি খুব 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 ভালো অভিজ্ঞতা। এই তোমার কথার রেশ ধরে আমার একটা জিনিস মাথায় এলো, আমরা তো এখন অনেকেই একটা রিফ্লেক্টেড গ্লোরিতে বাঁচি, মানে কত গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে তার উপর ডিপেন্ড করে অন্যরা আমাকে কতটা গুরুত্ব দেবেন। সেই রকম কি সর্বনেশে জিনিস বলো তো। ওই রকম জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে ফলো করেছি সোশ্যাল মিডিয়ায়, এই যে নন্দিতা দাসের সঙ্গে তোমার ছবি তুমি শেয়ার করছো, সেটাও ভীষণ কুণ্ঠা নিয়ে। নাসিরউদ্দিন শাহ তোমার কোনো কাজের প্রশংসা করেছেন বা আদিল হোসেন তোমার কোনো কাজের প্রশংসা করেছেন, সেটা তুমি শেয়ার করছো হয়তো পুরো পোস্টার একদম শেষে ছোট্ট করে, মানে ওটাকে নিয়ে কখনো ওপরের সাথে না গিয়ে বলা, নিচের সাথে বলা, এটা আমার খুব মানে ইন্টারেস্টিং লেগেছে। এইটা তুমি কি করে করো? মানে আমরা হলে, সাধারণ মানুষ হলে কি করে, একটা ছোট্ট কাজ ওটাকে হাইলাইট করে যে উনি আমাকে ভালো বলেছেন, বা একটা ছবি যদি কোনো এইরকম মাপের কোনো অভিনেতার সঙ্গে দেয়, এত ঝকঝকে হবে, এত ফিল্টার দেওয়া থাকবে, তোমার সেরকম থাকে না। বড় বড় মানুষদের সঙ্গে যদি তোমার কোনো ছবি পাই, সেটাও তুমি এত নিচু স্বরে বলেছো, সেটা কি করে করো? এই রে, মানে এটার জন্য আমার মনে হয় একটা বিশাল মানে ম্যাচুরিটি লাগে। এইটা খুব, আমি উত্তরই জানি না এটা কি করে, আমি মানুষটাই হয়তো এরকম মেবি। না দেখো, ভালো কারোর সঙ্গে কাজ করলে বা কোনো দারুণ অভিনেতাদের সঙ্গে কাজ করলে বা কেউ তোমার কাজের প্রশংসা করলে নিশ্চয়ই ভালো লাগবে, নিশ্চয়ই সবার ভালো লাগে আমাদের। এবার কাজের প্রশংসা করেছেন সেটা নিশ্চয়ই আমি মানে আমার মানে ট্রেজার বক্সে রেখে দেবো, এবং খুব বোকা বোকা শোনাবে, আমি নাসিরজির সাথে দুটো ছবিতে অভিনয় করেছি, কিন্তু আজ অব্দি মানে আমার নাসিরজির সাথে অন সেট ইন্টারাকশন ছাড়া কোনো ছবি নেই। আমি নাসিরজিকে বলেই উঠতে পারিনি স্যার, আমি বুঝেছি, কারণ আমি দেখেছি তুমি শেয়ার করেছো একটা মানে সিনেমার দৃশ্যই শেয়ার করেছো। হ্যাঁ, বা শেষে ধরো আমাদের ছবি তোলা হচ্ছে, কেউ কথা বলছে তার দিকে তাকিয়ে হাসছি, এরকম একটা শেষে ধরো গ্রুপ ছবি তোলা হয়েছে। এবার এটা তুমি বোকামি বলবে না, আজকের দিনে দাঁড়িয়ে এটা বোকামি, কিন্তু ওই আজকের দিনে দাঁড়িয়ে, হ্যাঁ, কারণ এখন তো ট্রেনটাই মানে নিজের ঢাক নিজেকে পেটাতে হবে। অ্যাবসলিউটলি, কারণ কেউ তোমার ঢাক তোমার হয়ে পিটিয়ে দেবে না, এবং তুমি তোমার ঢাক, ওই যে তুমি যে বললে নিচের সা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি কতটা উচ্চস্বরে তোমার ঢাকটা পেটাতে পারছো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ তুমি নিচের সাথে যদি ঢাকটা পেটাও, তাহলে সেটা কত লোকের কাছে পৌঁছবে। তোমাকে দেখতে হবে যে তুমি অ্যাটলিস্ট ওপরের সাথে না গেলেও যে রে গা মা লেভেলে করতে পারো ব্যাপারটা। কারণ এখানে না মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে তো বটেই, এখানেও তোমাকে না হ্যামার করে কারণ মানুষের স্মৃতি ভীষণ কি বলবো, মানুষ ভীষণ তাড়াতাড়ি জিনিসপত্র ভুলে যায় এবং খুব লুসিড স্মৃতি। তো করেছো তুমি কোনো কাজ, তোমার কোনো কাজ রিলিজ, তোমার এই অমুক তমুক হ্যানা ত্যানা রটারডাম ইত্যাদি ইত্যাদি ফিল্মফেয়ার, লোকেরা ভুলে যাবে। তো তোমাকে এটা আমি দেখেছি কোনো একজন আমাদের খুব বিখ্যাত একজন পরিচালকের থেকে, যে তিনি মানে ধরো সর্বোচ্চ লেভেলের পুরস্কারটা নিয়েও যতটা ভালো করে লেখেন, তিনি ঘেটুপুকুর ফিল্ম ফেস্টিভ্যালেতে তার পুরস্কার দিয়েছে, সেটাও তিনি ততটাই নিয়ে সেটা ততটাই লেখেন। তো আমার মনে হয় এইগুলো শিক্ষণীয়, এগুলো দেখে শেখা দরকার যে তোমার ঢাক তোমার হয়ে কেউ পিটিয়ে দেবেন, এবং তোমার কাজ তো, এটা তো কাজের কথা, কাজ করতে এসছো, তোমার কাজটাকে তোমাকে কিভাবে প্রমোট করবে বা করতে পারবে সেটা
ওপর নির্ভর করবে তোমার পরবর্তী কাজ। তো তোমাকে সেই ট্রিকগুলো শিখতে হবে। যদি তুমি না জানো তাহলে তুমি শিখে নাও। যদি তুমি নিচের সাথে প্রমোট করতে তোমার মানে কমফোর্টেবল, তো কমফোর্ট জোনেতে কোনোদিন গ্রোথ হবে না। তোমাকে দেখতে হবে যে কি করে তুমি ওপরের সাইড দিকে যেতে পারো। হ্যাঁ, আমি এরকমও শুনেছি, যেমন ধরো আমি প্রথম যখন কাজ শুরু করেছিলাম, এরকম বেশ কিছু ধরো অ্যাকোয়েন্টেন্সদের থেকে শুনেছি, তার অবশ্যই ইন্ডাস্ট্রির থেকে অনেক দূরে, যে হ্যাঁ তুই তো হ্যাঁ তুই কাজ করছিস, বিখ্যাত মানুষদের সাথে ছবি দিচ্ছিস, প্রোফাইল পিকচার করছিস, যাতে তোকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ধরো আমি বলছি এটা আমার একদম কাজের শুরুর দিকের কথা, তো আমি এগুলো শুনে আমার এত অবাক লেগেছিল যে বাবা, চেনাশোনা আধা চেনা ধরো কোনো স্কুলের বন্ধু বা কোথাওকার কোনো অ্যাসোসিয়েট এই কথাটা বলছে, সে তো আমাকে আগে থেকে চেনে, তো তার মনে হচ্ছে যে আমি একটা বিখ্যাত লোকের সাথে ছবি দিচ্ছি যাতে আমাকে 10টা লোক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো সেই হয়তো সেটাও কোথাও একটা সাবকনসিয়াসে ছিল যে আই মেড ইট আ পয়েন্ট যে আমার বিখ্যাত লোকেদের সাথে ছবি দিতে হবে না ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার জন্য। এবার ধরো এদের সাথে কাজ করেছি, তো তাদের সাথে আমি ওয়ার্কিং স্টিলস দিচ্ছি, তো সেটা দিচ্ছি, তো লাইফ হ্যাজ বিন কাইন্ড দ্যাট আই এম বিং এবল টু আপলোড পিকচার্স অর শেয়ার মানে মেমোরিজ অফ ওয়ার্কিং উইথ দেম। সো এইটা টাচউড। কিন্তু হ্যাঁ, এটা ঘটনা যে আরো কি করে লোকের কাছে পৌঁছানো যায় বা আরো কি করে লোককে তুমি তোমার কাজ সম্বন্ধে অবহিত করবে, এটা একটা স্কিল সেট, সেটা শিখতে হয়, সেটা শিখতে হবে। এটা বলেও বলছি, যেমন ধরো নাসিরজি জেএনইউতে আমাদের ছবিটা নিয়ে একটা স্ক্রিনিং হয়েছিল, হোলি কনস্পিরেসি সেশন হয়েছিল, আড্ডা সেশন, পরিচালক এবং অভিনেতা। তো সুতরাং সেখানে নাসিরজি গেছিলেন আর আমাদের পরিচালক শৈবাল মিত্র গেছিলেন। এটা দীর্ঘ একটা আড্ডা ওখানকার একজন খুব বিখ্যাত ফিল্ম ক্রিটিকের সঙ্গে, 1 ঘন্টা 1.5 ঘন্টার আড্ডা, এবং যেখানে নাসিরজিকে ছবি সম্বন্ধে, সৌমিত্র বাবুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্বন্ধে বলতে বলা হয়েছে। উনি বলেছেন, তারপর উনি আমাদের ছবিতে কার কার সঙ্গে কাজ করতে ভালো লেগেছে, সেখানে অবশ্যই বাবানদার কথা বলেছেন, আমার এক সহ অভিনেতার কথা বলেছেন এবং আমার নাম বলেছেন, সেটা মেনশন করেছেন। তো এবার এটা আরেকটা কারণ হতে পারে আমি যাদের সঙ্গে কাজ করি তারা এত ক্যাজুয়াল, কাদের সঙ্গে কাজ করছি সেটা নিয়ে, যে কারণে তুমি খুব বেশি লম্পজম্প করে উঠতে পারো না। মানে শৈবালদা যেমন আমাদের খুব ক্যাজুয়ালি একদিন ইন্ট্রোডিউস করালেন, সেটে নিয়ে গিয়ে নাসিরজি এসছেন, সৌমিত্র বাবু এসছেন, প্রথম দিন শুট, বললেন কি কতদূর রেডি হয়েছে, চলো একটু ওনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে আসবেন। এলেন, সবার সাথে ইন্ট্রোডিউস করলেন, এ হচ্ছে অমুক, এ অমুক চরিত্র করছে, অমুক চরিত্র করছে, সবাই নমস্কার করলাম, বললেন যে ঠিক আছে, কথা হয়ে গেছে, তোমরা বাকিটা রেডি হয়ে এসো, আমরা অমুক সিন দিয়ে শুরু করবো। মানে লাফালাফিটা বাড়িতে গিয়ে করো, আমাকে তো এখানে কাজটা তুলতে হবে। তো সেটা তোমার অ্যাসোসিয়েটসদের ওপরও অনেকটা নির্ভর করে যে কোন লেভেলে তুমি লাফালাফিটা করতে পারছো বা করছো। তো যেমন এইখানে ওই 1.5 ঘন্টার আড্ডাতে উনি সবার কথা, মানে আমাদের হোলি কনস্পিরেসি কার কার কাজ ভালো লেগেছে, যেমন বাবানদার কথা বলেছেন, আমার এক সহ অভিনেতার কথা বলেছেন এবং আমার কথা বলেছেন নাম ধরে। তো সেটা আমাকে শৈবালদা কিন্তু বলেননি ফিরে এসে। তো আমি আড্ডাটা একদিন দেখতে দেখছি যে আচ্ছা বলছেন অমৃতা চট্টোপাধ্যায়, সরি। তো অবশ্যই সেটা আমি একটা ক্লিপ করে তখন ওইটাকে আমি একটা, মানে পুরো বড় আড্ডাটা তো ওরকম ভাবে দেওয়া যায় না, বড় আড্ডাটার লিঙ্ক দিয়ে আমি ওই অংশটা প্রায় মিনিট 10 একটা আড্ডার অংশ চাঙ্ক করে দিয়েছিলাম। তো এবার সেটা প্রচুর লোক দেখেছেন, প্রচুর লোকের দেখে ভালো লেগেছে, বিশাল তোর আজ জীবনে কি চাই, উনি প্রশংসা করে দিয়েছেন তোর। আবার অনেক লোক দেখতেও পায়নি। তো এইটা হচ্ছে দ্য ট্রিক্স অফ ইন্ডাস্ট্রি, যে অনেকে অনেক কিছু দেখতে পাবে না। মানে ধরো কোনো পরিচালক হয়তো নাসিরজির নাটক দেখতে গেছেন, সেই শো দেখে বলছেন যে আমার জীবন ধন্য হয়ে গেল যে আজকে আমি 10 হাত দূর থেকে ওনার অভিনয় দেখতে পেলাম, ঠিক আছে। কিন্তু তার কাছে যখন তুমি তোমার কাজটা নিয়ে যাচ্ছ বা তোমার শরীর নিয়ে যাচ্ছ, তখন তোমার শরীরের মধ্যে বা শরীরের বাইরে, মানে তোমার সিভিতে যে তার সঙ্গে অভিনয় করা দুটো কাজ আছে, সেই নাসিরজির সঙ্গে, বা সেই নাসিরজি যে তোমার প্রশংসা করেছেন পুরো এই পাবলিক প্ল্যাটফর্মে, এবং সেই ক্লিপটা আমি আপলোডও করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, মানে অনেকদিন আমার প্রিন্ট পোস্ট হিসেবে ছিল, এখন হয়তো নেই। তো তখন বলতে ইচ্ছে করে, এই বাবা তোমার ওটা নজরে পড়েনি। তো মানে দিস ইজ হাউ ইন্ডাস্ট্রি ওয়ার্কস, তোমাকে বারবার মনে করিয়ে দিতে হবে, বারবার বলতে হবে। তো আজব কারখানা। আচ্ছা, এই যে বারবার করে মনে করিয়ে দিতে হবে, এই ব্যাপারটায় মানে কাজের চাইতে আনুষঙ্গিক জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে না এখন? একটুখানি বলা, না আমি যেটা বলছি, মানে এখন
আমরা শুনতে পাচ্ছি যে ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দিয়ে মানুষ কাজ পাচ্ছে ইন্ডাস্ট্রিতে, অনেকেই বলছেন এটা। তো সেক্ষেত্রে মানে আমাকে ইনস্টাগ্রামে রেগুলার রিল পোস্ট করতে হবে, দিনে 3-4 করে রিল পোস্ট করতে হবে, আমাকে নিয়মিত আমার মানে তোমার যে ফ্যান বেস তাদের মুঠোফোনের ফিডে আসার জন্য তোমাকে নিয়মিত এমন কিছু করে যেতে হবে যাতে তারা তোমায় ভুলতে না পারেন। এটা তো একটা অদ্ভুত চ্যালেঞ্জ, অথচ এইটার সঙ্গে তোমার কাজের সরাসরি কোনো সম্পর্কই নেই। একদমই না। হ্যাঁ, এইটাই আমি বলছি যে এতে কোথাও মানে তুমি কাজের দিকে মন দেবে, তুমি তোমার অভিনয়টাকে আরো বেশি ধারালো করবে, এর জন্য যে সময়টা সেটা যদি তোমাকে ইনস্টাগ্রামে রিল দেওয়ার জন্য দিতে হয় তখন কি হয়? মানে এতে করে তোমার কাজটা তো খানিকটা হলেও হ্যাম্পার হবে, সময়টা তো নিয়ে নিচ্ছে। তাহলে না, এইটা না একটা অদ্ভুত ব্যাপার এখন শুরু হয়েছে না, ব্যাপার এখন মানে একদম নর্ম হয়ে গেছে আর কি। যে এখন আমার প্রশ্ন হলো যে আমরা ধরো যারা মেগা সিরিয়াল করছেন তাদের তো তুমি রোজই দেখতে পাচ্ছ পর্দায়, আর যারা ধরো মেগা সিরিয়াল করেন না, যারা ধরো ওয়েব সিরিজ করছেন কি ছবি করছেন, তাদের তো প্রত্যেক মাসে একটা করে ওয়েব সিরিজ বা ছবি আসা সম্ভব না। সেরকম অভিনেত্রীও আছেন যাদের প্রত্যেক মাসে ছবি আসছে, কিন্তু সেটা খুব কম সংখ্যা। বাকিদের ধরো একটা কাজ আমি করেছি, তার মধ্যে ধরো 3টে কাজ হলো, আর একটা কাজ আসছে, তো একটা তো 2 মাস 3 মাস একটা করে গ্যাপ থাকে। তার মধ্যে হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে ছবি দিচ্ছি, অন্য কাজের ছবি দিচ্ছি, কিন্তু মানে এতই কি আমাকে আশঙ্কায় থাকতে হবে যে 3 মাস আমাকে কোনো ওটিটিতে বা সিনেমার পর্দায় দেখানো হলে দর্শক ভুলে যাবে, যে আমাকে কন্টিনিউয়াস রিল করে যেতে হবে? এইটা না একটা খুব কঠিন মানে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে, মানে অ্যাক্টার্সদের স্পেশালি। তো আমার কাছে বিষয়টা খুব ট্যাক্সিং এবং কঠিন। এবং অবশ্যই কলকাতা তো বলে শুধু নয়, এটা কলকাতার বাইরেও হয়, মানে বম্বেতেও হয়, এবং ব্র্যান্ডের ক্ষেত্রে যে কোনো তোমার কাজের ক্ষেত্রে অনেক সময় তো হয় যে তোমার সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স দেখে সেই অনুযায়ী ওরা একটা ডিসাইড করে নিল। তো এবার তোমাকে মানে যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তো সুতরাং দেখতে হবে যে কতটা আমি সুস্থ মাথায় করতে পারছি। হতে পারে আমার কোনো এক কো-অ্যাক্টর হয়তো দিনে কাজের ফাঁকে 4টে রিল করে ফেলতে পারে, কারণ সে অভ্যস্ত। আমি হয়তো একটা রিল করতে পারলাম শুটের ফাঁকে, বা 3 দিনে হয়তো আমি একটাই রিল করে উঠতে পারলাম শুট করতে করতে। তো আমাকে দেখতে হবে যে কিভাবে আমি পারবো আমার টিমকে দিয়ে। মানে আমি বলছি না যে একদিনে আমি একদম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের লেভেলে আমি এত রিল এবং এত পোস্ট করে উঠতে পারলাম, কিন্তু ওই আর কি স্কিল সেট তোমাকে অ্যাকোয়ার করতে হবে, তোমাকে টিম রাখতে হবে। এবার সেটা তোমার মানে যাতে তুমি পাগল না হয়ে যাও সেগুলো করতে করতে, পাতি কথা মানে কতটা তুমি সুস্থ থেকে সেটা করতে পারো। কেউ 7 দিনে 7টা রিল পোস্ট করছে, তুমি হয়তো একটা রিল পোস্ট করতে পারলে কি 2টো পোস্ট করতে পারলে, কিন্তু করো, মানে করে দেখতে হবে যে কি হয়, ব্যাপারটা কিরম লাগে। মানে মানে আমি যদি পাচ্ছি না, আমার দ্বারা হবে না বলে বন্ধ করে দিই, তাহলে তো পিছিয়ে পড়তে হবে, মানে একদম তাহলে অন্য স্পেকট্রামে চলে যেতে হবে। বাট মানে ঠিক আছে, করে দেখা যেতে পারে যে কিরম হয়, ব্যাপারটা কিরম লাগে। তুমি যে এত কাজ করেছো, এরকম কি কোনো কাজের ক্ষেত্রে হয়েছে যে যারা তোমাকে কাস্ট করেছেন ওই চরিত্রের জন্য ভেবেছেন, তুমি 2 দিন আগে তাদের নিউজ ফিডে এসেছিলে, রিল দেখেছেন তারা, তারপর মাথায় এসছে চরিত্রের কথায় তোমাকে নেবেন বলে? এরকম হয়? আমার ক্ষেত্রে হয়নি। আমি তো কটা রিল, মানে এই বছর হয়তো 4টে রিল দিয়েছি কিনা সন্দেহ। তো আমার ক্ষেত্রে হয়নি, অন্যদের ক্ষেত্রে হয়েছে তো আমি শুনেছি হয়েছে। মানে খুব বিখ্যাত একজন পরিচালকের ভীষণ ভীষণ বিখ্যাত একটা ছবির খুব জনপ্রিয় একজন নায়িকা, যার কেরিয়ারের মোড় বদলে দিয়েছে সেই ছবিটি, খুব সাম্প্রতিক কালের। আমি কোনো একটা তাদের ইন্টারভিউতে শুনলাম যে তিনি বলছেন যে মানে যিনি অভিনেত্রী তিনি বলছেন যে তার কোনো একটি রিল নাকি ইনস্টাগ্রামে এসে গেছিল, মানে ফিডে পরিচালক দেখেছেন এবং সেটা দেখে নাকি পরিচালক যোগাযোগ করেন। তো সেটা হলে তো ভালো, ভেরি গুড, মানে ভেরি গুড ফর দেম, কিন্তু মানে আমার ক্ষেত্রে হয়নি। কিন্তু একটা 3 মিনিটের রিল দেখে কোন পরিচালক কি ভাবতে পারেন যে আমার
পরবর্তী ছবিতে একটা বেশ বড় অংশ জুড়ে এই মানুষটা থাকবেন, আমি ডিসাইড করলাম একটা 3 মিনিটের রিল দেখে। সে তো পরিচালক এই উত্তরটা ভালো দিতে পারবেন, পরিচালক বা প্রযোজক। কিন্তু হয় না যে ধরো যে কারণে ইনস্টাগ্রামে বা ফেসবুকে যে ফটোশুট করার তোমার ধারণা যে থেকে শুরু হলো, সেটা হচ্ছে যে ধরো তুমি খুব শান্ত চরিত্র, বা তুমি খুব ঘরোয়া চরিত্র, বা তুমি খুব বাঙালিয়ানা সম্বন্ধিত চরিত্রতেই অফার পাও এবং সেই ধরনের চরিত্রই করো। তো তুমি যে একটা ট্যাশ চরিত্রও করতে পারো, বা তুমি একটা বহু ক্যারেক্টারও করতে পারো, সেইটা তোমার লোককে বা দর্শকদের বা হয়তো যে সমস্ত পরিচালকরা আছেন তাদের দেখানোর একটা সুযোগ হচ্ছে তুমি এটা ফটোশুট করতে পারো। মানে যে সেই লুকটা দেখে হয়তো কেউ তোমাকে, যেটা যে কারণে ফেসবুকের ফটোশুট কনসেপ্ট শুরু হলো বা হয়েছিল বলে আমি শুনেছি। তো যে নানা রকম লুকে, মানে তুমি 5টা লুকে কাজ করেছো, আরো যে 15টা লুকে করোনি, সেই লুকগুলো নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতে পারো। এবার যখন রিল এলো, তাহলে সেই লুকগুলোতে তুমি রিলও করলে। এবার সেই রিলটা দেখে কার কি মনে হলো বা কি কতটা কনফিডেন্স পেলেন, সেটা একজন অভিনেতার বানানো রিল নাকি একজন ইনফ্লুয়েন্সারের বানানো রিল, সেটা আমি জানি না। এবং সব সময় যে মানে এরকম তো কোনো বাধা লজিক নেই, সব সময় যে প্রত্যেকটা পারমুটেশন কম্বিনেশনে খুব সাকসেস হবে এরকমও না। মানে আমরা তো দেখেছি বাংলা ছবিতে, হিন্দি ছবিতেও এবং ওয়েব সিরিজেও যে ভীষণ বিখ্যাত হয়তো কোনো ইনফ্লুয়েন্সারকে নেওয়া হয়েছে, হয়তো সে, এবার তার মানে এই নয় যে তার ঘাড়ে বন্দুকটা রাখা হয়েছে যে ভাই তোমার 5 মিলিয়ন ফলোয়ার, প্রত্যেকটা লোককে হলে নিয়ে আসতে হবে, তো কি সম্ভব? তো এরকম হয়েছে এবং সেই ছবিটা হয়তো কেউ দেখেনি। তার মানে সেই ইনফ্লুয়েন্সারের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেল না, তাকে তো মানুষ একটা ভাবে দেখে অভ্যস্ত এবং ওইভাবেই দেখতে ভালোবাসে। পরের দিন হয়তো তার রিল একটা ভাইরাল হচ্ছে, হয়তো 7 দিন থেকে ছবিটা উঠে গেল, 8ম দিনে ছেলেটি যখন একটা রিল দিল, রিলটা হয়তো ভাইরাল হচ্ছে, কারণ মানুষের সেট হয়ে গেছে যে আমি ওকে এইভাবেই দেখতে ভালোবাসি, ও আমার কি অভিনয় করবে। আবার নিশ্চয়ই আমরা প্রাজক্তা কোহলিকে দেখছি মিসম্যাচ, মানে 1, 2, 3 3টে সিজনে, এবং সে যথেষ্ট ভালো অভিনয়ও করছে এখন। তো পারমুটেশন কম্বিনেশন মানে কোনো মাথা ধরা রুল তো নেই, সবাই সবার মতো করে চেষ্টা করছে, কারোরটা ক্লিক করছে, কারোরটা করছে না। কিন্তু এইটা করলেই যে ওটা হবে বা ওটা করলেই যে ওটা হবে সেই রকম কোনো নিয়ম বোধহয় নেই। একটা জিনিস খুব মানে খেয়াল করলেই দেখা যায়, তুমি তোমার কাজের জায়গাটা এবং তোমার ব্যক্তিগত জীবন দুটোকে এক করো না। মানে সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার ব্যক্তি জীবন একেবারেই সামনে আনো না। এটা নিশ্চয়ই সচেতন একটা সিদ্ধান্ত। খুবই সচেতন। আরে এটা কেন? আমি যখন প্রথম কাজ শুরু করি, বা ধরো বছর 4-5 আগেও, বছর 5 আগে অব্দি, ধরো 5 আরেকটু বেশি, ধরো বছর 6 আগে, মানে এরকম হয়েছে ধরো কোনো বন্ধুর সাথে কোথাও কফি খেতে গেছি, ধরো সেই বন্ধুটাই ছবিটা দিয়েছে, এমনি 4 জনে মিলে আড্ডা দিচ্ছি, তো সবাইকে ট্যাগ করেছে, সবাইকে ট্যাগ করেছে, আমি অ্যাকসেপ্ট করেছি আমার টাইম লাইনে, যেহেতু পাবলিক করা আছে বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যাই হোক, যে কোনো অ্যালগরিদমে সবাই দেখতে পাচ্ছে ছবিটা। তো এরকম আমি শুনেছি যে আমার বেশ কিছু বন্ধুর ক্ষেত্রে হয়েছে যে ও তোর বন্ধু, উনি আপনার বন্ধু, আমি ওনার সাথে সেলফি তুলতে চাই। বা আমার এক কাজিন, সে লন্ডনে থাকে, তাকে একজন মানুষ মানে দীর্ঘদিন মেসেজ করে খুবই বিব্রত করেছেন, ও আপনার ভাই বোন, আপনারা একসাথে খেতে গেছিলেন সবাই মিলে কাজিনস মিটে, ও আচ্ছা ওর অভিনয় আমার ভালো লাগে, ওকে প্লিজ বলবেন, আচ্ছা ওর কাছে পৌঁছে দেবেন। তো নিশ্চয়ই আমরা দর্শকদের জন্য কাজ করি, চাই দর্শকরা আমাদের কাজের প্রশংসা করুন, কিন্তু তার জন্য আরেকটি মানুষকে বিব্রত হতে হচ্ছে বেকার। মানে শুধু সে আমার বন্ধু বা আমার আত্মীয় বা আমার কোনোভাবে চেনা বলে, মানে এটা তো তার পক্ষে, তার তো এই যন্ত্রণাটা সহ্য করার দরকার নয়। তো সুতরাং আমার মনে হয় যে, আর তাছাড়া কি বলতো, এখন মানে সবটাই পাবলিক, সবটাই লোকে জানছে, সবটাই দেখছে। যদিও ধরো যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন তারা অনেক সময় বলেন, তুমি কোন ক্যাফেতে ধরো একটা কফি খেতে গেলে বন্ধুর সাথে কেউ একজন রিল তুলে দিল, সেটা তো ভালোই লাগে দেখতে, দর্শক তোমার ব্যক্তিগত জীবনটাও জানতে চায়। আমার মনে হয় এতটাও কি জানতে চায়, আমরা জানাতে চাই, বিকজ এখন দেখো শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমাদের যে জগতে আমরা কাজ করি, আমাদের ফিল্ড অফ আর্টে সবাই আমরা বেচু বাবু, সবাই কিছু না কিছু বেচার চেষ্টা করছি, ঠিক আছে? এবার
কাজটা তো বেচতেই হবে, মানে কাজটা লোককে দেখাতেই হবে, পৌঁছতেই হবে লোকের কাছে, কিন্তু ব্যক্তিগত জীবনটা না বেচলেও চলে। মানে আমার আজের সাথে সম্পর্ক ছিল, কালকে ভেঙে গেল, পরশু আবার অমুকের সাথে ছিল, ওই জন্য ভেঙে গেল, তারপর 5 বছর পরে মনে হচ্ছে ওর সঙ্গে সম্পর্ক ভেঙেছিল। ঠিক আছে, যারা হ্যান্ডেল করতে পারেন ভেরি গুড, গুড ফর দেম। এত জাজমেন্টাল হচ্ছি না তাদেরটা নিয়ে, কিন্তু আমি পারবো না। আমার পক্ষে খুব সমস্যার, যে আমি চাই না 5টা লোক কথা বলুক আমি কার সাথে কফি খেতে গেলাম, কোথায় কফি খেতে গেলাম। আর আমার মনে হয় না লোকে এত আগ্রহী। আমি যদি লোকজনকে দেখাই সারাদিন ছবি দিচ্ছি, খাবার ছবি দিচ্ছি, তাহলে হয়তো লোকে বলবে দিদি তাহলে এই উইকেন্ডে দিলে না ছবি, কোথায় গেছিলে। সেটা তো আমি আগ্রহটা সঞ্চার করছি। আমি যদি ওইটা থেকে রিফ্রেনই করে যাই, তাহলে লোকে জানেই যে ঠিক আছে অমৃতা অ্যাটলিস্ট মানে 2টো কফির কাপ নিয়ে বা কোথাও বন্ধুদের সাথে খেতে গিয়ে এরকম করে সেলফিটা দেবে না, যে এনজয়িং মাই সানডে উইথ। তো ওদের সেই এক্সপেকটেশনটাও নেই, তো আমি বেঁচে গেছি। হ্যাঁ, এবং তুমি সেটা মানে কনসিস্টেন্ট এই ব্যাপারে আর কি, দুটো জীবনকে আলাদা রাখার ব্যাপারে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা বিষয়ে সবাই কেন কথা বলবে, মানে আমাদের কাজ, তার জন্য কাজ নিয়ে লোকে কথা বলে। এবং এখন যেহেতু বাউন্ডারিটা কমে গেছে, তো সুতরাং লোকে ভাবেন সবাই সবকিছু নিয়ে কথা বলতে পারে। তো সবাই সবকিছু নিয়ে কথা বলতে পারবে, সবাই সবকিছু নিয়ে ট্রোল করতে পারবে, সবাই সবকিছু নিয়ে মতামত জানাতে পারবে। তো আমি নিশ্চয়ই কাজ করছি, পাবলিক সেক্টরে কাজ করছি, তো সুতরাং আমার কাজ থেকে ফটোশুট থেকে আমি চুলে লাল রং করেছি না নীল রং করেছি, তারপর হীরের গয়না পরেছি না পেতলের গয়না পরেছি, তো ইত্যাদি। এবং মানে প্রত্যেকটা বিষয়ে যে জাজ করা, এবং দর্শকও কিন্তু সবসময় জাজ করছেন, মানে পিপল আর অলওয়েজ ভেরি জাজমেন্টাল। যে কারণে তুমি গাড়ির ছবি দিলেই না কত বড় গাড়ির ছবি দিলে, না তোমার 5টা গাড়ি আছে না 1টা গাড়ি আছে, না তুমি অন্য কিছুতে চড়ো, সেইটা নিয়েও লোকের কথা। তো এভরিথিং ইজ নট আপ ফর সেল। তো যেগুলো পাবলিক, যেগুলো নিয়ে লোকে কথা বলবেন, জানি কথা বলবেন, ঠিক আছে কথা বলছে, ঠিক আছে। আমি একটা ফটোশুট করলে ঠিক আছে, কারোর ভালো লাগবে, কেউ বলবে না আপনাকে শাড়ি পরলেই ভালো লাগে, কেউ বলবে না তোমার ওয়েস্টার্নেই বেশি ভালো লাগে, তুমি শাড়ি পরো না, আরো বেশি করে ওয়েস্টার্ন শুট করো, ঠিক আছে মেনে নেবো। কিন্তু আমি আমার পাশের বন্ধুর সাথে, মানে আমি কোন কোন বন্ধুর সাথে বসে আছি বা আমার কিভাবে আড্ডা দিচ্ছি বা গল্প করছি, দিজ আর নট আপ ফর সেল। আমি এইগুলো মানে চেষ্টা করি যতদিন এগুলোকে আলাদা করে রাখা যায়। তোমার সঙ্গে কথা বলতে বলতে হোলি কনস্পিরেসির প্রসঙ্গ এলো বলে একটা কথা আমার মনে পড়ছে, মানে এটা তোমাকে জিজ্ঞেস করব। সেটা হচ্ছে তুমি তো তোমার চরিত্রগুলোর ব্যাপ্তি বিশাল, মানে তুমি অন্য বসন্তে একটা মিষ্টি প্রেমের গল্পেও তুমি কাজ করেছো, সেখান থেকে হোলি কনস্পিরেসির মতো একটা ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে কথা বলা একটা কোর্টরুম ড্রামা, এর বিশাল ব্যাপ্তি। এর মধ্যে তো নিশ্চয়ই তোমার কাছে কিছু চরিত্র এসছে যেটা তোমাকে না বলতে হয়েছে। হ্যাঁ, এই না বলাটা মানে তুমি কি দেখে না বলো? না ধরো অন্য বসন্ত আমরা করেছি 2015-এ, হোলি কনস্পিরেসি ধরো আমরা 19-20-তে শুট করেছি, মানুষ দেখতে পেয়েছেন সেটা 22 সালে, ঠিক আছে। তো হ্যাঁ, মানে এর মধ্যে তো প্রচুর কাজ আছে, প্রচুর কাজ করেছি। তো না বলি মানে আমি আসলে প্রচুর না বলি, প্রচন্ড না বলি আর কি। মানে এখন মাঝে মাঝে ভাবি, বা আমার কলিগরা আমাকে বলে যে হতো ভাবার কি আছে, মানে একটা কাজ আসবে তুই টাকাটা দেখবি, যদি ঠিকঠাক টাকা তুই করে দিবি, মানে তুই তো প্রফেশন, তোকে মানে মানে বুঝতে হবে টাকার ব্যাপারটা, সারাক্ষণ দিয়ে তো না বললে কি করে হবে। কিন্তু আমি এটা দেখেছি, আমি জানি না এটা হয়তো ওভার টাইম ডেভেলপ করেছি, এবং যেহেতু এইটা এই স্বভাবটা থেকেই গেছে, যে কারণে আমি দেখেছি যে ধরো আমার কোনো একটা কাজ করেছি বা পরপর 2টো কাজ করেছি, তারপর ধরো 3 মাসের ধরো একটা গ্যাপ হয়েছে, কি 2-3 মাসের একটা গ্যাপ হয়েছে, এবার আমি অপেক্ষা করছি ভালো কাজ আসবে, মানে কখন কাজ ইতিমধ্যে আসছে, এবার আমি ভাবছি যে ঠিক আছে আচ্ছা এবার যা কাজ আসবে করে ফেলবো, সেটা ঠিক আছে, অত ভাববো না। ওরা আমাকে অনেক বলেছে, সবাই খুব ইন্সপায়ার করছে, চলো করে ফেলি। কিন্তু আমি দেখেছি যে ধরো আমার ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, দেখছি আচ্ছা এইটা কমে গেছে অনেক, আচ্ছা সেরকম অবস্থাতেও কাজ এসছে। এবং যদি আমার চরিত্র পছন্দ হয়নি, আমি না কিছুতেই হ্যাঁ বলতে পারিনি। আমি ভীষণ চেষ্টা করছি যে না এটা আমি বলবো, তারপর আমাকে স্ক্রিপ্ট পাঠিয়েছে, আমি স্ক্রিপ্টটা পড়ে দেখেছি ও বাবা এত ডিজাস্ট্রাস, মানে এই চরিত্রটা আমি করতে পারবো না, বা আমার গল্পটা কনভিন্সিং লাগেনি, বা আমার পরিচালক এবং তার মানে যেভাবে তিনি গল্পটা বলতে চাইছেন বা
যেটা গল্প নিয়ে তিনি বলছেন বা তার ভিশন আর আমি পড়ে যেটা বুঝছি তার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। তো আমি মানে বলতে পারিনি যে চলো করে ফেলি। তো এইটা একটা খুব খারাপ অভ্যেস, খারাপ স্বভাব। মানে হয়তো একটা দুটো কাজ 10 বছরের মধ্যে করেছি, হয়তো 2-3টে কাজ হবে, 2টো কাজ হয়তো হবে যেটা হয়তো তখন রাইট নাও করতে চাইনি বা মনে হয় যেটা ঠিক আছে অতটাও ভালো না, কিন্তু সামহাউ তালে গোলে থিংস ফল ইনটু প্লেস আমি করে ফেলেছি, ঠিক আছে, মানে হয়ে গেছে কাজটা, ঠিক আছে। এমন না যে সেটা আমার খুব পছন্দের কাজ, কিন্তু ঠিক আছে। মানে আমি যদি রেশিও প্রপোর্শনে দেখি কটা ভালো কাজ কটা খারাপ কাজ, ওটা 20% খারাপ কাজের মধ্যে হয়তো আসবে। এবার মানে তোমার ল অফ অ্যাভারেজ কি বলে যে তুমি যে কোনো প্রফেশনেই যা কাজ করবে 80% উইল বি ট্র্যাশ, 10% উইল বি ইউর বেস্ট, মানে ফর উইচ ইউ উইল বি রিমেম্বার্ড ফর, আর 10% হয়তো মানে কমপ্লিশনের দিকে যাবে না বা কিছু এরকম। তো সেটা তোমার যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই ল অফ অ্যাভারেজ বলে। তো ওইটা মাথায় রেখে এবার একটু কাজ করতে হবে যে 80% উইল বি ট্র্যাশ। তুমি সারাক্ষণ যদি ওই 10%টাকে ভাবি যে ওই 10%-এর মতো আমার 80% হবে, তাহলে কাজের সংখ্যাটা খুব কমে যাবে। যেটা আমার কাজের সংখ্যা খুব কম নয়, আবার বিশালও নয়। এবার তুমি বলবে যে হ্যাঁ বেছে বেছে তুমি, এবার এটা হয় কি যে বেছে বেছে কাজ করার পরও যখন তুমি দেখবে যে মোটামুটি তোমার একটা ঠিকঠাক একটা সিভিতে বেশ অনেকগুলো কাজ হয়ে গেছে, তখন তোমার মনে হবে যে বাহ আমি তো বেছে বেছে করতে পারলাম তো কাজ, তাহলে বেছে করবো না কেন। ওরা বলছে বলুক, না না, এটা কখনো হয় যে আমার চরিত্র পছন্দ হয়নি, শুধু টাকা ভালো লেগে গেল বলে করলাম, বা আমি ডিরেক্টরের ভিশনের সাথে আমি কনভিন্সড নই, বা এই কাজটা আদৌ কমপ্লিট হয়ে কোনোদিন লোকের সামনে আসবে কিনা আমি জানি না, আমি করলাম, টাকা নিলাম, বাড়িতে চলে এলাম, ভুলে গেলাম। এটা আমি করতেই পারি না। মানে ধরো একটা কাজ করে এসছি, সেই কাজটা কি হলো, তারপর মানে লোকের কাছে পৌঁছলো, ডাবিং এর পোস্ট প্রোডাকশন, ঠিক আছে, তারপর কবে সেটা আসছে, ওটিটির কাজ হচ্ছে, ওটিটিতে আসছে, সেটা প্রমোশন, মানে যতদিন না সেটা লোকের কাছে আসছে আমি সেটার মধ্যে ইনভলভ হয়ে পড়ি বা ইনভলভ হয়ে থাকি। মানে অনেকে বলেন আমি কাজ করে চলে এলাম, আমার কাজ হয়ে গেছে, ডান, ডাবিং করে চলে এসেছি, পুরো পয়সা চলে এসেছে, আই এম ডান, তারপর তো ভাড়মে যায় দুনিয়া। আমি এটা কোনোদিন করতে পারিনি। মানে আমার মনে হয় কি হলো, আচ্ছা কাজটা কেমন হলো, আচ্ছা কি হলো, আচ্ছা একদিন যদি একটা প্রাইভেট স্ক্রিনিং হয় পাবলিকলি আসার আগে একবার যদি দেখতে পারতাম, আচ্ছা ওই সিনটায় ওইটা কি রেখেছে। আমার ভীষণ খুঁতখুঁতের মি হয় কাজ নিয়ে, তো যে কারণে ওই যা কিছু আছে সেটা করে ফেলতে পারি না আর কি। আমাদের যেমন সোহাগদি ক্লাস করানোর সময় বলেছিলেন যে যে কোনো চরিত্র যখন পড়বে জানবে, মনে রাখবে যে এই চরিত্রটা কি কি করে আর কি কি করে না, সব থেকে আগে জানবে যে এই চরিত্রটা কি কি করবে না, সেইগুলো করে ফেলো না যেন, সেটাও আর কি। খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে তুমি নিজেই বলছিলে যে তুমি একটা ছবি থেকে বেরিয়ে এসেও সেই ছবিটা থেকে বেরোতে পারো না যতদিন না সেটা দর্শকের কাছে পৌঁছয়। অভিনয়ের ক্ষেত্রেই যে কোনো আর্ট ফর্মেই এটা হয়, মানে শুধু ফ্লোর থেকে বেরিয়ে এলাম, কাজ শেষ হয়ে গেল, সেটা হয় না। তোমার ক্ষেত্রে তো হয় না, তুমি বললেই। নিজেকে আপডেটেড রাখার জন্য নিশ্চয়ই তোমাকে ওয়ার্ল্ড মুভিজ দেখতে হয়, মানে ভালো বই পড়া, ভালো আড্ডা দেওয়া, অন্যের কাজ দেখা, নাটক দেখা, এগুলোর মধ্যে তুমি থাকো? হ্যাঁ, খুবই থাকি। মানে এইটার জন্য সম্পূর্ণতই আমার বাড়ির লোকজন দায়ী, আমার বাবা মা দায়ী। কারণ ছোটবেলা থেকেই ওনারা টাচউড এমন ভাবে আমাকে, মানে আমার ছোটবেলাটাই এমন ভাবে মানে হয়েছে আর কি, এমন ভাবে আমার ছোটবেলা থেকে আমার বড় হওয়াটা যেভাবে হয়েছে, তাতে তুমি খুব মানে কি বলবো, মানে আর্টিস্টিক্যালি বা ইন্টেলেকচুয়ালি পুষ্ট একজন মানুষ হবে, এটাই মানে এইভাবেই আমাকে মানুষ করা হয়েছে। তো কারণ বাড়ির আমার বাবা মা দুজনেই ভীষণ পড়াশোনা ভালোবাসেন, দুজনেই মানে একাডেমিক্যালি স্কলার, দুজনেই ভীষণ ভালো গান করেন, দুজনেই প্রচুর বই পড়েন। সুতরাং ওইটার মানে ওইটার মধ্যে দিয়েই আমি মানুষ হয়েছি। তো সেইটার জন্য আমার বাড়ির লোকের বিশাল ক্রেডিট, মানে যে কারণে কোনোদিনই আমার বাড়ির লোক মানে খুব মেটেরিয়ালিস্টিক,
কটা বাড়ি হলো, কটা গাড়ি হলো, কটা এই হলো, এইগুলো নিয়ে মাথা ঘামাননি। এবং আমার মধ্যেও সেই ব্যাপারটা এসছে অনেকটা পরে। বাড়ির শিক্ষাটা ছিল যে তোমার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিস, তোমার পড়াশোনা, তোমার পৃথিবীকে দেখার যে উপায়, যেভাবে দেখছো তুমি সেইটা, এবং তুমি কিভাবে বাঁচছো, তোমার যাপন, সেটাই তোমাকে মানুষ হিসেবে তোমার কাজ তোমাকে প্রতিষ্ঠা করবে, ওইগুলো না। আচ্ছা, অমৃতা চট্টোপাধ্যায়ের কখনো ইচ্ছা হয়েছে কোনো বাণিজ্য সফল ছবির একদম লিড রোলে থাকার? মানে ওই ফর্মুলা মেনে যে ছবি হয়, আমি সেই ছবির কথা বলছি। একটা নাচ থাকলো, একটা গান থাকলো, ভালো, এরকম ছবির নায়িকা হিসেবে নিজেকে কখনো দেখতে চেয়েছেন? হ্যাঁ, ওয়াই নট। মানে তবে ধরো 8-10 বছর আগে আমরা যখন কাজ শুরু করেছি, এই বাণিজ্য সফল সো কল্ড ফর্মুলা ছবি, যেটা বলছো, ফর্মুলা ছবি গুলো যে পরিমাণে হতো, এখন তো সেটা ড্রাস্টিক্যালি কমে গেছে। একটা মাঝামাঝি ধারার ছবি, যেটা খুব ঝকঝকে চকচকে, কিন্তু হয়তো তাতে গানটা হয়তো হচ্ছে, কিন্তু নায়ক হয়তো সেটা ভাবছে, বা নাচটা হয়তো হচ্ছে, নায়িকা থাকছে না, নায়িকা নাচছে না, বা নায়িকা হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইছে, নায়িকা হয়তো গাছের ডাল ধরে গাইছে না। তো সেই মডিফিকেশনস গুলো হয়েছে। কিন্তু মানে ধরো সো কল্ড গত বছরই তো পরিসংখ্যান বলছে যে 400টা ছবি হয় আমাদের বাংলায়, গত বছর হয়েছে 40টা রেজিস্টার্ড ছবি। তো সেটা ড্রাস্টিক্যালি মানে ছবির সংখ্যা কমে গেছে। কিন্তু আবার ধরো বছরের শেষের দিকে যে কটা বাণিজ্য সফল ছবি হয়েছে, ধরো খাদান, দেবদার, বহুরূপী, তো খাদান তো অবশ্যই মানে ফর্মুলা মেনে, মানে সেরকম সো কল্ড আমরা যেটা বলি যে একটা একদম ফর্মুলা ছবি বলতে যেটা বোঝাই সেটা। আমার দেবদাকে মানে মানুষ হিসেবে, বা মানে দেবদাকে অ্যাজ আ প্ল্যানার আমার খুব ভালো লাগে। আমি দেবদার সঙ্গে আমার একটা বিজ্ঞাপনও করেছিলাম আমার একদম কাজের শুরুর দিকে, অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় একটা বিজ্ঞাপন করেছিলাম। এবং পরে দেবদার ছবির প্রিমিয়ারে গেছি বা কোথাও দেখা হয়েছে, তো হি ইজ ভেরি কর্ডিয়াল, এবং খুব ভালো লাগবে। আমি বলেওছি দেবদাকে যে তোমার সাথে কাজ করতে পারলে ডেফিনেটলি ভীষণ ভালো লাগবে। তো যদি সেরকম কোনো মানে চরিত্র আসে, কেন নয়, ওয়াই নট, ডেফিনেটলি। কোথাও কি মনে হয় যে তোমাকে বাংলা ইন্ডাস্ট্রি মানে যতটা সিরিয়াসলি তোমাকে নেওয়া উচিত, বাংলা ইন্ডাস্ট্রি এখনো ততটা সিরিয়াসলি নেয়নি, এরকম কিছু মনে হয়? এটা যদি কখনো মনে হয় না বলি, তাহলে খুব মিথ্যে কথা বলা হবে। তো এবার মানে প্রত্যেকের জার্নি আলাদা, তো তুমি জানো না যে কি 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 হলে কি, কি হলে কি হয়, কি হলে কি হয়। কিন্তু দেখো, আমি 10 বছর কাজ করছি, আমি 8-10টা ছবি করেছি, গোটা 12-14 ওয়েব সিরিজ করেছি। তার মধ্যে ধরো 7টা হইচইতে, 3টে ক্লিকে, একটা সোনি লিভে, একটা ধরো জি5-এ, 4টে হিন্দি কাজ করেছি। এবং ধরো মিসেস আন্ডারকভার, আহারে ধরো 100 দিন চলেছে, যে কটা ওয়েব সিরিজ করেছি, ধরো হইচইতে 7টা, ক্লিকে 3টে, সব কটাই মানে about 90% of them are like super hit series. লাস্ট দুটো ধরো বারাণসী জাংশন, রেঙ্গোদার এবং নলিনীকান্ত 2, যেটা দুটোই রেকর্ড ব্রেকিং তার ভিউয়ারশিপ হয়েছে। এবং যার ফলস্বরূপ মানে বারাণসী জাংশনের সময় থেকে সে বছর তো বোধহয় গোটা 4 মানে গত বছরের কথা বলছি, গোটা 4 আমরা নমিনেশন পেয়েছিলাম, টেলিসিনে অ্যাওয়ার্ডস, TV9 বাংলা ইত্যাদি ইত্যাদি। মানে যে কটা ওটিটিতে সেরা অভিনেত্রীর ভূমিকায় নমিনেশন, সেগুলো পেয়েছিলাম। নলিনীকান্তর জন্য ধরো আনন্দলোক পুরস্কারে নমিনেটেড ছিলাম সেরা অভিনেত্রী হিসেবে। নলিনীকান্ত জার্নিটা আর কি, মানে সেটা দিয়ে শুরু হলো। নলিনীকান্ত অ্যাজ এ ওয়েব সিরিজ পুরস্কার পেয়েছি একটি জায়গাতে, এবং যেহেতু মানে সবে ওটা বছরের শেষের দিকে হয়েছে, সুতরাং অ্যাওয়ার্ড বাকিগুলো আসেনি এখনো, জাস্ট নলিনীকান্তর এই জার্নি শুরু হলো আর কি। বা ধরো আমার হোলি কনস্পিরেসি ফিল্ম ফেয়ার পেয়েছে সেরা চয়েস ফিল্ম, আমি নমিনেটেড ছিলাম বেস্ট অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোলে ফিল্ম ফেয়ারের জন্য। বা ধরো আমার ছবি রটারডামে গেছে, মানে এ লিস্টের যে সমস্ত ফিল্ম ফেস্টিভ্যাল, ধরো কান, বার্লিন, ভেনিস, বুসান, রটারডাম, এগুলো একসঙ্গে উচ্চারিত হয়। তো মানে সেখানে যে ছবিটা গেছে, সেখানে আমি এবং আদিল হোসেন আমরা মুখ্য ভূমিকাতে।
এবং ধরো খুব বিখ্যাত ক্রিটিক শৈবাল চ্যাটার্জি, তিনি তার প্রথম রিভিউটা দিয়ে ভারতবর্ষের লোক জানতে পেরেছেন যে সেই ছবিটা কেমন হলো। যে রটারডামে প্রিমিয়ার যেদিন হলো সেদিন ওনার রিভিউটা বেরোলো এনডিটিভিতে। তো সুতরাং মানে দিজ আর নট স্মল ফিটস। সো প্রত্যেকের জার্নি আলাদা, আমার জার্নিটা আমার মতো। এবার সারাক্ষণ যদি আমি ক্রিপ করতে থাকি ও কেন দেখলো না, ও কেন নিল না, ও কেন আমাকে ডাকছে না, তো তাহলে তো অন্য কোনো পেশায় চলে যেতে হবে। ওই ফ্লোরের বাইরের অংশটুকু ধরো যেটুকু সময় শুট হচ্ছে তার বাইরেও তো ফিল্ম ফ্র্যাটার্নিটি বলে একটা ব্যাপার আছে। ঠিক সেইখানে গিয়ে কোথাও গিয়ে শুধু কাজের বাইরেও কিছু এথিক্স, কিছু কোনটা ভালো কোনটা খারাপ, কি হওয়া উচিত, এগুলো নিয়ে সচেতনতা থাকা কি দরকার, বাধ্যতামূলক, মানে শিল্পীদের এগুলো থাকতেই হবে। দেখো, নৈতিকতা বা কোনটা ভালো কোনটা খারাপ এটা খুবই আপেক্ষিক এবং সাবজেক্টিভ। তো আমার কাছে যেটা নৈতিকতা, আমার যে ভার্সনটা আছে সেটার সঙ্গে তোমার ভার্সন মিলতেও পারে, নাও মিলতে পারে, আবার অন্য আরেকটা লোকের ভার্সন মিলতে পারে, নাও মিলতে পারে। মানে এরকম লোকজন নিশ্চয়ই আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে যাদের নৈতিকতার ভার্সনের সঙ্গে হয়তো আমার 20% মেলে বা 10% মেলে, কিন্তু এই যে মেলে না, সেই অমিলটা নিয়ে তারা তো তাদের জীবনটা দিব্যি বাঁচছেন। মানে তারা খুব সুখে খুব আনন্দের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তারা কখনোই বলছেন না যে আমরা টোল খুলেছি, আমাদের থেকে শিখবে এসো, এইটা হচ্ছে আদর্শ ভার্সন। আমিও তাদের বলছি না। তো তারা তাদের ভার্সনটা নিয়ে সুখে আছেন, আমি আমারটা নিয়ে সুখে থাকি। হ্যাঁ, অমিল তো থাকেই, প্রচুর অমিল আছে। মানে প্রচুর লোকের সঙ্গে প্রচুর কিছু মেলে না, প্রচুর লোকের কাজ করার ধরনের সঙ্গে বা তারা যেভাবে কাজ অ্যাপ্রোচ করেন বা কাজ পাওয়ার নানাবিধ পদ্ধতির কথা হয়তো শুনে থাকি, সেইগুলো যেগুলো কানে আসে সেইগুলোর সঙ্গে হয়তো আমার ভার্সনটা মিলে না। তো যদি আমার ভার্সন না মেলে, তো আমার যে ভার্সনটাতে আমি কমফোর্টেবল, যেভাবে কাজ করে এসছি এত বছর, সেইভাবেই কাজ করব। আচ্ছা, এটা তো অনেক শিল্পীর ক্ষেত্রেই আমি শুনেছি, কোথাও গিয়ে শিল্পী সত্তা আর ব্যক্তি সত্তার একটা সংঘাত হয়, মানে একটা কন্ট্রাডিকশন কোনো একটা সিচুয়েশনে এসে। তোমার ক্ষেত্রে যদি কখনো এরকম হয়, শিল্পী হিসেবে তোমার একটা নিশ্চয়ই প্যাশন আছে, আবার ব্যক্তি সত্তা, তুমি মানুষ হিসেবে তুমি কেমন, তুমি জীবনে কোন ডিসিশনটা নিচ্ছ, সেখানে একটা ব্যক্তি সত্তা রয়েছে, সেটা দুটোর মধ্যে যদি কোনোদিন দ্বন্দ্ব হয়, তোমার কাছে কোন সত্তাটা মানে প্রায়োরিটি পাবে? এইটা সমস্ত প্রফেশনের ক্ষেত্রেই আমার মনে হয় হয়। পেশাগত একটা জায়গা থাকে, সেটার জন্য আমরা অনেক কিছু ডিসিশন নিই, তারপর একটা গিয়ে মনে হয় যে না, মানুষ হিসেবে আমি এটা মানবো না। সেইখানটা আমার মনে হয় না, সেটা তো নিশ্চয়ই সবসময় থাকে। আমাদের পেশাগত ডিসিশনটা তো ব্যক্তিসত্তাটাকে এফেক্ট করছে, আবার ব্যক্তিগত জীবনের ডিসিশনও তো নিশ্চয়ই পেশাটাকে এফেক্ট করে। তো এটা তো বোথ ওয়ে, মানে আইসোলেটেড না, দুটোই কাছাকাছি কাছাকাছি। এবার আমি কোনো ডিসিশন নিলাম আর সেই ডিসিশনটা নিয়ে আমি ঢাড়া পেটাচ্ছি, দুটোর মধ্যে একটা ফারাক আছে। প্রত্যেকটা বিষয়ে আমার কথা বলার দরকার নেই। হ্যাঁ, হতে পারে তাতে আমার কাজ ব্যাহত হতে পারে, তাতে আমার মনের শান্তি বিঘ্নিত হতে পারে। আমি লিখলাম, আচ্ছা কি লিখলো, আচ্ছা ও লিখলো, তারপর আমি এটা লিখলাম, তারপর ও কি লিখলো, এবং সেটা নিয়ে মানে বেকার সেটা নিয়ে চর্চা হওয়া, এবং সেটা নিয়ে সেই চর্চাটা নিয়ে খবর হওয়া, সেইটা নিয়ে 4টে লোক আমাকে ফোন করে বলছে এই আচ্ছা ও এটা লিখেছে, আচ্ছা এটা নিয়ে খবর করবো, ও তো তোমায় অমুক কমেন্টে ওই করলো, তাহলে তুমি ওই পাল্টা কমেন্টের জন্য তুমি কি? আমি খুব রিলিশ করছি, করে বলছি হ্যাঁ খবর করো খবর করো খবর করো। I don't want to be in the news for any wrong reason apart from my work. আমার কাজটা আমার কাজের জায়গা। I don't want to be part of all these drama. I'm sorry, আমার একদম পছন্দ না। যারা করছেন তারা খুব ভালো ব্যালেন্স করতে পারছেন, আমি এটা একদম ব্যালেন্স করতে পারবো না, আমি ঘেটে করে ফেলবো। তো চাই না, I don't want to. আমরা একটা দীর্ঘ আড্ডা মারলাম, আর আমি দর্শকদের যেরকম প্রথমে বলেছিলাম যে অমৃতার একটা অদৃশ্য পর্দা আছে, আমি আশা করবো আমি ওই পর্দাটা ঠেলে অনেকটা মানে চিনতে সাহায্য করেছি। খুব ভাল লেগেছে। জেনারেলি এত কথা বলার পর একটু ক্লান্ত লাগার কথা, কিন্তু আমার একটুও ক্লান্ত লাগছে না, আমার খুব ফ্রেশ লাগছে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লেগেছে এই আড্ডাটা দিয়ে, এবং একদম আড্ডার মতোই আড্ডা হয়েছে। এটা এমন নয় যে আমরা চলো চলো এই প্রশ্ন এই জিনিসপত্র, সেটা না, একদম আড্ডার ফ্লোতেই আড্ডা হয়েছে বলে আমার মনে হয়েছে। খুব এনজয় করেছি আমি। আর আমাদের এডিটর জি বাংলার দর্শকদের একটু কিছু বলে দাও তুমি। আমি এটাই বলতে চাই যে
ভীষণ সুন্দর একটা আড্ডার ছলে আজকে পডকাস্টের অংশ হতে পারলাম আমি। এবং আমরা বাঙালিরা খুব আড্ডা প্রিয়, এবং বাঙালি ছাড়াও আমরা যারা আছি আমরা সবাই খুব আড্ডা দিতে ভালোবাসি। আড্ডা দেওয়ার পরিসর কমে যাচ্ছে, আড্ডা দেওয়ার সময় কমে যাচ্ছে। তো কাউকে আড্ডা দিতে দেখলেও মনে হয় যে তার সঙ্গে যদি আমরা যুক্ত হয়ে সেই আড্ডাটার মধ্যে ঢুকতে পারি তাহলে কেমন লাগবে। এবং এডিটর জি বাংলা এরকম দারুণ দারুণ আড্ডা নিয়ে আসছে। আমিও বেশ কিছু আড্ডা শুনেছি এবং আশা করি ভবিষ্যতে আরও শুনবো। এবং আমার মনে হয় এই আড্ডাগুলোর অংশ আপনারাও হলে আমাদের ভালো লাগবে। আপনারাও আমাদের আড্ডাগুলোর অংশ হন এবং জানান কেমন লাগলো। ধন্যবাদ। ধন্যবাদ। ফলো করুন এডিটর জি বাংলা।